আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের ঘটনা যেটা বলতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল মানে আনুমানিক 1963 থেকে 66 সালের মধ্যে কোনো একটা সময় হবে আর কি। তো এই সময় একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তার আগে মানে 63 সালের বছর খানেক আগে থেকে একজন ব্যক্তি ওই আরকান্দি গ্রামে আসে, বলে যে তার বাড়ি পাবনা বা ওই দিকে। তো তার ভাষাতেও পাবনার একটা টান ছিল। তো উনি ওখানে আসার পরে বলে যে ওনার কেউ আত্মীয় স্বজন নাই, উনি এই গ্রামে থাকতে চান, উনি টুকটাক কবিরাজি জানেন। তো গ্রামের একজন মানুষ, বেশ বিত্তশালী মানুষ, তার অনেক জায়গা জমি ছিল, ওই একটা নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে দেন, ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে দেন। তো তিনি সেখানে ছিলেন এবং উনি বেশ ভালো কবিরাজি জানতেন। মোটামুটি জিনে ধরা এবং মানুষের অসুখ বিসুখ, নর্মাল যে অসুখ বিসুখ গুলো, এই জিনিসগুলো তার দেওয়ার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। আবার জিনে ধরার রোগী, এই বিষয়গুলো ভালো হয়ে যেত। আবার অনেক সময় কোনো কোনো মানুষ তার কাছে অসৎ উদ্দেশ্য আসতেন, যেমন কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করা। মানে বলা যায় যে এই লোকটি ভালো খারাপ দুই ধরনের কাজই করতেন। মানে মানুষ স্বাভাবিকভাবে দেখতো যে সে প্রকাশ্যে কারো ক্ষতি করতো না, বা প্রকাশ্যে কারো মানে সাথে গোলমালে যেত না, কারোর সাথে খারাপ বিহেভ করতো না, মানে এরকম সে চলতো। যার কারণে সে মধ্যম ক্যাটাগরির বা মধ্যম বিহেভের একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। ওনার নাম উনি সকলের কাছে পরিচিত করেন কামাল নামে, আর কামাল কবিরাজ নামেই তিনি ওই গ্রামে পরিচিত হন। তো বেশ ভালোই চলছিল সবকিছু। তো উনি মোটামুটি যখন ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে তার কবিরাজি বিদ্যার কারণে মোটামুটি ফেমাস হয়ে যান, আশপাশ থেকে লোকও তার কাছে আসতে থাকে, তখন ওই গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো মাঝে মাঝে বলতে মাসে একটি কি দুটি, মানে দুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মাসে একটা হবেই। সেটা হলো গ্রামের কোনো বাচ্চা মিসিং হয়ে যেত, এবং তাকে যখন উদ্ধার করা হতো বা পাওয়া যেত কোনো জঙ্গল, ঝোপঝাড় অথবা সেই আরকান্দি শ্মশানের কাছে, এবং ওই ডেড বডি যখন পাওয়া যেত, দেখা যেত ওই ডেড বডির বুক মানে ফেরে ফেলা হয়েছে এবং তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। শুরুর দিকে মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু চিন্তা করত যে আসলে এখানে তো অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, কারণ ওই সময়ে ওই এলাকায় বেশ ঝোপঝাড় জঙ্গল ছিল। তো এই কারণে তারা চিন্তা করেছে হয়তোবা এই ধরনের হিংস্র জন্তু আসতেও পারে। কিন্তু কেউ কেউ বলে যে হিংস্র জন্তু যদি আক্রমণ করে তাহলে তো এর শরীরে অনেক ধরনের দাগ থাকার কথা, আঁচড় থাকার কথা, কিন্তু তা না হয়ে শুধু ধারালো ছুরি দিয়ে বুকের উপর থেকে কেটে ফেলছে, হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে, এটা কেন? তো এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বর্ণনা করে। কেউ বলে যে জিনের উপদ্রব শুরু হয়েছে গ্রামে, জিনে এগুলা খেয়ে ফেলছে, এরকম অনেক ধরনের কথা বলতে থাকে। তবে এরকম কয়েকটি ঘটনা যখন হয়, তখন কামাল কবিরাজের কাছে যখন তারা শরণাপন্ন হয়, তখন কামাল কবিরাজ বলেন যে এটি একটা পিশাচের কাজ, কোন পিশাচ এই বাচ্চাদেরকে ক্ষতি করছে। তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমি নির্দিষ্ট রিচুয়াল করে দিব, এই সমস্যা থাকবে না। তার জন্য ওই খরচ করতে হবে। এখন গ্রামের লোকদেরকে বিভিন্ন বিষয় আনতে বলে, আজ এটা কাল ওটা, এরকম বিভিন্ন জিনিস আনতে বলে, এবং টুকটাক টাকা পয়সাও নেয়। তো সে তার মতো করে রিচুয়াল করে। দেখা যাচ্ছে যে প্রথম 2-3 মাস কোনো সমস্যা নেই, হঠাৎ আবার একটি সমস্যা দেখা দিল। সেটা হলো ওই যে একটা বাচ্চা মিসিং। যখনই মিসিং হয় তখন ওইভাবেই ওই বাচ্চার ডেড বডি পাওয়া যায়, শুরুতে যেভাবে বলেছি। লোকাল থানায় জানানো হয়, থানার থেকে আসে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারে না।
তারা কোনো আসামি ধরতে পারে না যে আসলে এটা কে করছে। আর ওই সময় আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। রাজবাড়ী থেকে মানে বালিয়াকান্দি যাওয়ার যে রাস্তাটা, এখনো রাস্তাটা অত ভালো না, এখন বেশ সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরেও খুব যে ভালো তা নয়। কিন্তু ওই সময় তো আরো বাজে অবস্থা ছিল। তো তখন ওই গ্রামের মানুষের অনেক ধরনের কুসংস্কার, আরো বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের কারণে তারা চিন্তা করতে এগুলো জিনে এই কাজ করেছে, যার কারণে তারা আসলে থানাতে ওইভাবে জানাতোও না। আর থানায় যদি না জানানো হয় তাহলে তারা জানবে কিভাবে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণে অনেক সময় অনেক বিষয়ই ধামাচাপা পড়ে যেত বা মানুষও জানানোর প্রয়োজন মনে করতো না। তো যাই হোক, ওই সময় তো মুক্তিযুদ্ধের আগে ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা ছিল না। যত বিচার আচার সবকিছু কিন্তু ওই ফরিদপুর কোর্টেই হতো, বা ওখান থেকেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হতো, যেহেতু ওটা জেলা ছিল। বৃহত্তর ফরিদপুরের একটা অংশ ছিল রাজবাড়ী জেলা। তো যাই হোক, যখন এইভাবে কিছু ঘটনা চলছিল, মানুষ সমাধান করতে পারছিল না, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে। এবং এই বাচ্চাদের বয়স হতো 1 থেকে 4 বছরের মধ্যে, এমন একটা বয়সের বাচ্চা। এর থেকে বেশি বয়স সাধারণত হতো না বলে আমি জেনেছি। তো এভাবে কিন্তু মানে প্রায় 10-12টা বাচ্চা, কম না কিন্তু, 10-12টা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আসলে যে যত চালাকি হোক, কখনো না কখনো ভুল করেই বসে, এবং যার ফলে ধরা পড়ে যায়। তো এমনই একটি ঘটনা ঘটে যায়। এক পূর্ণিমার রাতে হঠাৎ করে মা বাবা তারা টের পায় যে তাদের সন্তানকে কে যেন নিয়ে গেল, কিন্তু ঘরের দরজা কিন্তু বন্ধ। এটা কিভাবে সম্ভব হলো? দরজা বন্ধ, কিন্তু বাচ্চা গেল কিভাবে? কিন্তু বাচ্চা কিন্তু ঘরে নাই, কিন্তু মনে হলো কারো পায়ের শব্দ। শুরুতে বোঝে নাই, মানে মনে করেছে হয়তোবা ওই ঘর তো অন্ধকার থাকে গ্রামে, বা হারিকেনের আলোটা অনেক কমিয়ে তারা ঘুমায় আর কি, মনে করেছে হয়তোবা বিছানা থেকে পড়ে গেছে। তো বিছানার নিচে খোঁজে, তো পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলে। দরজা খোলার পরে ওই যে শুরুতে একটা শব্দ হয়েছিল, তো যার কারণে তখন মনে হয় তাহলে বাইরের শব্দটা কি মানে এই বাচ্চাকে নিয়ে যাওয়ার। তখন পিতামাতার মানে টনক নড়ে, হাই হাই, তাহলে তো আমার বাচ্চাকেও নিয়ে গেছে অন্য বাচ্চাদের মতো। কিন্তু অন্য মা বাবারা কিন্তু, যতগুলো বাচ্চা মিসিং হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এই মা বাবারা কিন্তু ঘুণাক্ষরও টের পায়নি বাচ্চা কিভাবে নিয়ে গেল। তারা শুধু ঘুম থেকে উঠে দেখেছে বাচ্চা নেই, ঘরের দরজা বন্ধ। তো এই ঘটনা যখন তারা টের পায়, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আরো একটি বিষয় বলে রাখি, সেটি হলো যে ওই বাচ্চা যখন মিসিং হচ্ছিল, তখন গ্রামের লোকজন যখন হিংস্র জন্তু জানোয়ারের কাজ মনে করেছিল, তখন গ্রামের লোকজন পালা করে মশাল নিয়ে পাহারা দিত। এবং পাহারার ওই সময় দেখা যেত যে কয়েকদিন পাহারা দিয়েছে, তখন কিন্তু বাচ্চা মিসিং হয়নি। মাসখানেক যাওয়ার পরে যখন দেখেছে যে না, আর কোনো বাচ্চা মিসিং হচ্ছে না, তখন তারা ওই পাহারার ইয়েও কমিয়ে দিয়েছিল, এবং তারপরে আবার শুরু হয় এটা। তো যাই হোক, ওই রকমই একটা বিষয় যে পাহারার পরে যখন আবার এই সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যার মধ্যে এই ঘটনাটি ঘটেছে নতুন করে। তো তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চার মা বাবা। তাদের চিৎকার চেঁচামেচিতে ওই আশেপাশের যারা মানুষজন আছে তারা তো চলে আসে, বলে যে এই ঘটনা, আমার বাচ্চা নেই। তখন তো তারা মশাল নিয়ে বেরিয়ে পড়ে, হাতে লাঠি, বর্ষা, দা, মানে এই কারণে তারা ওই লোহা জাতীয় জিনিস নিয়েছিল, কারণ তারা চিন্তা করেছিল যে ওই যে পিশাচ বা ভূত, জিন ভূত হাতে লোহা থাকলে এবং সাথে আগুন থাকলে ক্ষতি করতে পারে না। তারা মূলত ওই চিন্তা করে এই জিনিসগুলো সাথে নিয়েছে। তারা খুঁজতে থাকে কোথায় কোথায় গেল বাচ্চাকে নিয়ে। গ্রামের এরকম 30-40 জন মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে যেই জায়গাগুলোতে আগে বাচ্চাদেরকে পাওয়া গিয়েছে, আমরা সেই জায়গাগুলোতে আগে যাব। এর মধ্যে একটা দল ওই আরকান্দি শ্মশানের দিকে যায়। আরকান্দি শ্মশানের দিকে গেলে কোন একটা জায়গা থেকে মানে
তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এসেছিল তাদের কানে। ওই আর্তনাদের ওই শব্দ ধরে তারা যেতে থাকে এবং তারা চিৎকার করতে থাকে, এই পাওয়া গেছে পাওয়া গেছে। ওই দূরে যারা ছিল তাদের কানে শব্দ গেছে, তারাও ওই শ্মশানের দিকে ছুটে এসেছে। ওই শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে তারা ওই বাচ্চাকে আবিষ্কার করে, এবং ওই বাচ্চাকে একা আবিষ্কার করে না, তার হত্যাকারী সহ আবিষ্কার করে। দেখে এই হত্যাকারী আর কেউ নয়, এটা ওই কামাল কবিরাজ। কামাল কবিরাজকে হেন অপকর্ম করতে দেখে সবার মাথা বিগড়ে যায়। কেউ আইন নিজের হাতে তুলে না নিলেও হাতে লাঠি সোটা যা ছিল তা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাকে। পিটাতে পিটাতে প্রায় আধমরা করে ফেলে। যেহেতু দেশে আইন আছে, বিচার আছে, থানা আছে, তখন গ্রামের যিনি মাতবর গোছের ছিলেন তিনি বললেন যে না, আসলে এভাবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে হবে না, ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কারণ এর আগেও যেহেতু এই কাজ করেছে, পুলিশ ধরতে পারেনি, অন্তত এই বিষয়গুলো পুলিশের জানা থাকা উচিত যে ও এই কাজটি করেছে। তখন সকালবেলা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তো বলেছি যে ওই সময় কিন্তু এই ফরিদপুর কোর্টে বিচার কার্য পরিচালনা হতো। তো ফরিদপুর কোর্টে যখন তাকে চালান করা হয়, সে এজলাসে থাকা বিচারকের সামনে স্বীকার করে যে এই সব ঘটনা সেই ঘটিয়েছে। যতগুলো বাচ্চা সে মিসিং করেছে, হত্যা করেছে, এই সবগুলো মানে তার কারণেই হয়েছে। এবং সে যে কাজটি করত সেটি হচ্ছে ওই বাচ্চার হৃৎপিণ্ডটা খেত। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই কাজটি সে কেন করেছে, তখন বলে যে এই কাজটি প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এই কাজটি করতে হয়, না হলে প্রতি মাসে একটা করতেই হয়, তা না হলে তার অর্জিত যে জাদুবিদ্যা, জানা যে জাদুবিদ্যা, সেগুলো কাজে লাগে না। তো এই যুক্তিতে সেই কাজগুলো করত। যেহেতু সে জজ সাহেবের সামনে স্বীকার করেছিল আর গ্রামের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছে ওই বাচ্চা সে যে হত্যা করেছে, ওই হাতে নাতে ধরেছে, এই কারণে সব সাক্ষী প্রমাণ তার বিপরীতেই যায়। আসলে সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেনি, কারণ ডিফেন্ড করার উপায়ও ছিল না। সে জজের সামনে স্বীকার করেছে। বিচারে যেটা হওয়ার সেটাই হয়। জজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এখন মৃত্যুদণ্ড প্রদান করার পরে তার যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না, আর এই কারণে সে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলও করেনি হাইকোর্টে, যার ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনে তাকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়। তাকে রাখা হয়েছিল ফরিদপুর যেই কারাগার, এখন নতুন কারাগার মনে হয় হয়েছে, আমি দেখি নাই বা আমি জানিও না। তো আগের ব্রিটিশ পিরিয়ডে একটা কারাগার ছিল, এই কারাগারে তাকে ওই সময় রাখা হয়েছিল, কারণ ওই সময় তো আর নতুন কারাগার হয়নি। তো সেখানে রাখার পর তাকে কিন্তু কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে রাখার পর কিছু ঘটনা ঘটে, প্রিয় লিসেনার্স, সেটি আপনাদেরকে একটু বলি। এক রাতে তার যে কন্ডেম সেল আছে, আশেপাশে তারও কন্ডেম সেল রয়েছে, মানে কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। তো হঠাৎ করে রাতের বেলা ওই করিডোরে যে আরো সেল আছে, সেই সেলের আসামিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বলছে যে ভূত ভূত ভূত, এরকম বলছে। তো ওখানে যে জেল পুলিশ ছিল তারা চলে আসে, বলে কি হয়েছে? বলে যে এখানে দেখলাম যে কালো মেঘের মতো এগুলো জন্য বা ধোয়ার মতো, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না, এরকম আইডিয়া দিয়েছে যে কালো মেঘ বা ধোয়ার মতো কোনো কিছু, মানে মানুষের আকৃতির লম্বা একটা করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা কিন্তু এসে, মানে জেল পুলিশ এসে কিন্তু কিছুই দেখেনি। তখন ওরা কয়েদিদেরকে ধমক দেয় যে এই রাত বিরেতে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওদিকে এই যে কামাল কবিরাজ, তিনি কিন্তু জেলের যে খাবারগুলো তাকে দেয়া হতো সেগুলো খুবই কম খেতেন, বা মানুষের সামনে সে খেতেনই না। আর এইভাবে খাবার না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েন এবং খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং বেশ অসুস্থও থাকেন। রুমের থেকে খুব বেশি, মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া, ওয়াশরুমে যাওয়া ছাড়া আসলে খুব বেশি তার বের হওয়া হতো না।
এমনিতে তো কিছুটা অংশ তো তারা ঘুরে বেড়াতে পারতেন জেলের মধ্যে, কিন্তু সে ওই অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করতে পারতেন না, এই কারণে সে বের হতো না। যাই হোক, এর কয়েকদিন পরে জেলখানায় আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে রাত প্রায় আনুমানিক 2-2:30টার দিকে আগুন আগুন বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবং সেটা কিন্তু ওই সেলের আশেপাশে যে কয়েকটা ইয়ে ছিল, মানে কামাল কবিরের যে সেলে রাখা ছিল তার আশেপাশে আরো যে সেল ছিল সেখানকার কয়েদিরা বলছে। জেল পুলিশ আবার আসে, দেখে যে স্বাভাবিক। তখন বলে কি হয়েছে, বলে যে মনে হলো ওই যে কামাল কবিরাজের যে সেল ওই সাইডটাতে দাও দাও করে আগুন জ্বলছে, তা আগুন ছড়িয়ে পড়তে পারে, আমাদের এখানে আসতে পারে, এই জন্য আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করেছি। তো তারা দেখে মানে ওই জেল পুলিশটা যে কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। আর ওই কামাল কবিরাজও দিব্যি ঘুমাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই এগুলোতে। এবারও জেল পুলিশটা বলে যে আবার যদি এই ধরনের ঝামেলা করছো তো খবর আছে কিন্তু, এই বলে চলে যায়। তো যাই হোক, এরপরে কয়েকদিন পর আর কি আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো পানি পানি, ডুবে গেলাম মরে গেলাম, এই বলে চিৎকার চেঁচামেচি আসে রাতের বেলা। জেল পুলিশ আসে, এসে দেখে কিচ্ছু নাই, পানি নাই, একদম স্বাভাবিক। বলে কি হয়েছে, বলে যে মনে হলো যে এর ভিতরে পানি ঢুকছে, বন্যার পানি, এবং আস্তে আস্তে পানি খালি বাড়ছে, এবং আমরা এই সেল থেকে বেরোতে না পারলে এই সেলও ডুবে যাবে, এত পানি। বলে পানি কই, ফাজলামি করো, এই রাত বিরেতে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে জেলের মধ্যে, এটা কি তোমার মামা বাড়ি না শ্বশুর বাড়ি, এই ধরনের মানে বলে যে যা ইচ্ছা তাই করবা। ওদেরকে খুব ধমক দেয়, কিন্তু ওদের কথা আসলে কাউকে বিশ্বাস করাতে পারছে না, এবং বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কামাল কবিরাজের যেই ফাঁসির যেই সময়টা সেই সময়টা ঘনিয়ে আসতে থাকে। ফাঁসির মাত্র প্রায় 3 দিন বাকি। তখন ওই জেল কর্তৃপক্ষ ফাঁসির যে মঞ্চ সেটি রেডি করার চেষ্টা করে, এবং সাধারণত যেটা করা হয় যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কোনো আসামি তাদেরকে দিয়ে জল্লাদের কাজটি করানো হয়। আর এই কারণে ফাঁসির যে দড়িটা, এই দড়িটা রেডি করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। বলে যে এই দড়িটা নিয়ে ওই যে উপরে যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে দড়িটা সেট করো, এবং যেখানে যেখানে দড়িটার জয়েন্ট লাগানোর দরকার সেই ব্যবস্থাটা করো। তো উনি যখন ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে উপরে ওই দড়িটা সেট করতে গেছেন, তখন হঠাৎ করে নিচ থেকে পাটাতন সরে যায়। নর্মালি পাটাতন সরার কথা না, পাটাতন সরার জন্য একটা হাতল থাকে বা হুইলের মতো থাকে, ওটা টান দিলে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায় এবং বডিটা নিচ দিকে পড়ে যায়। নিচে একটা লম্বা গর্ত থাকে, ওর মধ্যে বডি ঝুলতে থাকে, এবং তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা আপনারা জানেন মোটামুটি সবাই। তো সে যখন পাটাতনের উপর দাঁড়িয়ে ওটা সেট করতে গেছে, তখনই হঠাৎ করে পায়ের নিচ থেকে পাটাতন সরে গেছে, আর সে ওই নিচে পড়ে যায়। আর নিচে পড়ে প্রচন্ড ব্যথা পায়, কারণ গর্তটা তো মোটামুটি বেশ বড়ই। সে তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার মেরুদণ্ডের একটা জায়গায় ভেঙে যায়, মানে খুব মারাত্মকভাবে আহত হয় সে। কিন্তু এভাবে কিন্তু পাটাতন সরে যাওয়ার কথা না, কিন্তু হয়তোবা প্রেসার বেশি পড়েছে সেটার উপরে। সে আবার একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল পাটাতনের উপরে, মানে চেয়ার সমেত সে নিচে পড়েছে। তো সবাই বলেছে যে অনেক আগের পাটাতন তো হয়তোবা কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য পড়ে গেছে নিচে। তো সেটা আবার ঠিক করা হয়। এরপরে কি হয়, মানে বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এরপরে যেটা হয় সেটা হলো যে ওই দড়ি তৈরি করার দায়িত্ব আবার আরেকজনের কাছে পড়ে। তো সে যখন ওইটা ঠিক করছিল, মানে সেট করছিল, কিভাবে যেন সে নিজেও বলতে পারে না, সে নাকি নিজেই ওই ফাঁসির দড়ি নিজের গলায় পরে ফেলেছে, এবং ওইটা নাকি তার গলায় আটকে গেছে। সে ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ওই ফাঁসির কাষ্ঠের উপরে যে এমনি যে আরো একটা স্পেস আছে সেখানে এটা ঘটছে। কিন্তু এখন ওই দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু আসামিদেরকে ওই জেলের ভিতরে ছেড়ে দেয়া হয়। এখন দূর থেকে আসামিরা দেখছে যে এরকম ও ছটফট করছে, কিন্তু শুরুতে তারা বুঝতে পারেনি। কিন্তু যখন পা বেশি ছটফট করছে তখন তারা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে গেছে। তখন তারা ওই রশি টেনে খোলার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর একটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন একটা রোমার ছড়িয়ে যায় যে কামাল কবিরাজের ফাঁসির কাষ্ঠ যেই রেডি করবে তারই ক্ষতি হবে। এখন কেউ আর কোনো আসামি আর ভয়ে ওই ফাঁসির কাষ্ঠ রেডি করতে যেতে রাজি হয় না। যাই হোক, এখন আইন অনুযায়ী কাজ তো করতে হবে। পরে জেল পুলিশরাই
তারা ফাঁসির কাষ্ঠ রেডি করে। তখন ফাঁসির আর মাত্র একদিন বাকি। তখন জেল কোড অনুযায়ী তাকে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি, কি করতে চান? তখন তিনি দুটো ইচ্ছার কথা বলেন। সেটি হলো যে আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা ওই আরকান্দি শ্মশানের পাশে কোনো একটি জায়গায় কবর দিতে হবে, আর হলো যে আমাকে একটি ছোট বাচ্চা ছাগলের হৃৎপিণ্ড এনে দিতে হবে, এটা কাঁচা, এটা আমি খেতে চাই। তো আসলে তিনি যে ইচ্ছাটা পোষণ করেছিলেন এই দুটো বিষয়টাই খুব স্পর্শকাতর। প্রথমত তিনি নামে একজন মুসলিম, যেহেতু কামাল নাম, এখন শ্মশানের পাশে তাকে কবর দেয়া বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাই হোক, সেটা যদি স্থানীয়ভাবে মানুষরা মেনে নেয় সবাই, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জেল কোড অনুযায়ী এই ধরনের খাবার তাকে পরিবেশন করা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু তারপরে যেহেতু ফাঁসি হবে মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা, তারা সেটা পূর্ণ করেন এবং তাকে সেটা দেয়া হয়। তবে দেয়া হয় আগের রাতে আর কি, মানে যেই রাতে তাকে ফাঁসি দেওয়া হবে তার ইমিডিয়েট আগের রাতে। তাকে রাতের বেলা যখন এটা দেয়া হয় তখন সে বলে যে আজকে আমার সেলের আশেপাশে কেউ আসবেন না, এটা আমার 3 নাম্বার ইচ্ছা। যদিও শুরুতে বলি নাই, কিন্তু এটা আমার 3 নাম্বার ইচ্ছা, সেলের কাছে কেউ আসবেন না, আমি একটু নিরিবিলি থাকতে চাই একটা রাত। তো আসলে সেলের কাছে আসার প্রয়োজনও হয় না, কারণ কন্ডেম সেল আর বাইরে তো থাকেই, পুলিশরা সবসময় পাহারা থাকে। আর কন্ডেম সেলের নিরাপত্তা সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন প্রিয় লিসেনার্স, যেটা মানে জেলখানার মধ্যেও আর একটা জেলখানা, মানে এটা খুবই একটা ভয়ানক একটা মানে কক্ষ বলা চলে আর কি। ছোট্ট একটা জানালার মধ্যে থাকে আলো আসার জন্য, বাতাস আসার জন্য। যাই হোক, তাকে রাত্রে সত্যি ওই খাবারটা নাকি দেয়া হয়েছিল এবং দেওয়ার পর খুব স্বাভাবিক ছিল, ওই রাত্রে কিন্তু ওই সেলে অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা তাকে যখন ওই খাবার দিবে, নাস্তা দিবে, নাস্তার জন্য যখন আসে তাকে ডাকে, ওঠে না। পরে যখন তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় কামাল কবিরাজ মারা গেছে। ওই যে ছাগলের যে হৃৎপিণ্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সে খেয়েছে, কিন্তু কামাল কবিরাজ জীবিত নেই। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে মৃত্যুর পূর্বে খুব ভয় পেয়েছিল কোনো কিছু দেখে, তার চেহারা দেখে নাকি এমনটা মনে হয়েছিল। যাই হোক, যেহেতু তার লাশ রিসিভ করার মতো কেউ ছিল না, কারণ তার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই লাশটি নিয়ে যাওয়া হয় ওই আরকান্দিতে। এখন সমস্যা হলো যে উনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছেন, আর উনি কিন্তু বলেননি যে শ্মশানেই কবর দিতে হবে, শ্মশানের পাশে। তো যার কারণে আমি আগের গল্পে বলেছিলাম ওই শ্মশানে, কিন্তু পরে জানলাম যে না, আসলে শ্মশানে না, শ্মশানের পাশে দিতে বলেছিলেন। তো শ্মশানের পাশে কবর যেহেতু হবে, যদিও কিছু কিছু হিন্দুরা বাধা দেওয়াটাই স্বাভাবিক, যিনি একজন মুসলিম, তারপর যেহেতু একদম শ্মশানের এরিয়ার মধ্যে না, পাশে, আর ওনার কাছ থেকে সকলে উপকার পেয়েছে, যেমন হিন্দু বলেন, মুসলিম বলেন, মানে মোটামুটি সব ধর্মের মানুষেরাই তাদের টুকটাক সমস্যা নিয়ে তার কাছ থেকে উপকার পেয়েছে। যেহেতু একটা মানুষ মারা গেছে, এখন তার মানে শেষ ইচ্ছা নিয়ে তো আর কোনো প্রশ্ন বা তোলার মতো ওরকম আসলে কারো মন মানসিকতা ছিল না। যদিও তার কারণে ক্ষতি হয়েছে, অনেকগুলো মা বাবার বুক খালি হয়েছে, কিন্তু তারপরও যে লোকটা তো মারা গেছে, বিচার তো হয়েছে, এই কারণে বিষয়টা নিয়ে আসলে কেউ আর বাড়াবাড়ি করে না, তাকে কবর দিয়ে দেয়া হয়। তো একটা কথা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে যে জেলখানার ভিতরে এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা আসলে আমরা কিভাবে জানলাম? এটা 2টা ওয়েতে জেনেছি। আমি শুরুতে মানে প্রথমে যখন ঘটনাটি বলেছিলাম, সেটি বলেছিলাম একজন জেল পুলিশ, উনি অবসরে যাওয়ার পরে এই ঘটনাটা মানে উনি কাউকে বলেছিলেন, তারপর এটা ছড়িয়ে পড়ে। আর একটা হলো ওই যে সেলে যে অন্য অপরাধীরা ছিলেন, তারা আবার কেউ কেউ পরবর্তীতে হাইকোর্টে আপিল করে বা বিভিন্ন করে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করে পরে খালাস পেয়েছিলেন, তাদের মাধ্যমে জানা গিয়েছে। তো এইভাবে ওই জেলখানার ওই আসামি এবং জেল পুলিশদের মাধ্যমে পরবর্তীতে বাহিরে জানা যায়। আর তখন তো পাকিস্তান পিরিয়ড ছিল, মুক্তিযুদ্ধের পর অনেকেই মানে ওই সময়ে যারা পরবর্তীতে বের হয়ে এসেছিলেন, অনেকে রাজনৈতিক বন্দী ছিল ওই সময়টাতে। তো বিভিন্ন ভাবে এই তথ্যগুলো জানা গিয়েছিল আর কি। তো যাই হোক, আর ওইখানকার লোকজন অনেকেই যেহেতু রাজবাড়ী জেলার ছিলেন, এই জন্য রাজবাড়ির লোকজন সহজে জানতে পেরেছে। তো ওনার
মানে কামাল কবিরাজকে কবর টবর দেওয়া হয়ে গেল, মানে বিষয়টা এখানেই মোটামুটি শেষ বলা যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, অনেকেই বলে, কেউ কেউ হয়তো বা দেখেছে, কেউ দেখেনি, এটা লোকমুখে শোনা কথা, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না, যে ওই আরকান্দি শ্মশানের আশেপাশে নাকি একজন মানুষকে দেখা যেত, স্বাভাবিক আকৃতির মানুষ। গ্রামের মুরব্বীরা বলতেন এটা হচ্ছে কামাল কবিরাজের ভূত, এটা ঘোরাফেরা করে, মানে ও তো মানুষ খেকো ছিল, নরখাদক ছিল, তো ওর ভূতটা ঘোরাফেরা করে এদিক দিয়ে। তো এখন সেটা দেখা যায় কি যায় না এই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি, বা কেউ আমাকে বলেও নি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কালো জাদু প্র্যাকটিস করার জন্য এবং সেটাকে মানে ইফেক্টিভ করার জন্য দেখুন কত ভয়ানক কাজ করতে হয়, কত নোংরা কাজ করতে হয়, কত পৈশাচিক কাজ করতে হয়, এবং এই কাজের ফলাফল কিন্তু তার ভালো হয়নি, সে কিন্তু ধরা পড়েই গেছে। এই জন্য প্রিয় লিসেনার্স, আমরা এই কালো জাদু রিলেটেড বিষয় থেকে সবসময় ইনশাল্লাহ দূরে থাকার চেষ্টা করব। তো তাদের গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দূর সম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয় তাকে তারা নানা ডাকত। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসত। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে, জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করত, 4-5 জন হলে একত্রে ওই মোড়টা পার করত। কারণ ওই মোড়ের ছিল, মানে ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে যা তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে। ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করেন। তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায় এবং সে ছিল খুব সাহসী। তাই একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন, আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায়, কাদা পানিতে একাকার, কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে।
হুজুরের কাছ থেকে জানা যায় তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে তুলতে হঠাৎ কেউ হারিকেন মানে কেরোসিনের কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পরে বেঁচে ফেলেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও 3 নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে। এবং কানা যে রকমাইনা নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন, সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। মানে কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল আমার তৃতীয় ঘটনা। এবং ইর্তিজা ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনা মেইল করবার জন্য। এবং আমি বলি যে আমাদের গ্রামেও কিন্তু এরকম মাছ ধরার বহু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা বলতে হচ্ছে আমার নিজের দাদার হিস্ট্রি আছে। আমার দাদার ভাইয়েরা, আমাদের গ্রামের বাড়ি মতলব, সেইখানে ওই বর্ষাকাল আসলে এরকম যেসব জায়গায় পানি জমতো সেসব জায়গায় মাছ আসতো, এবং বড় বড় গজার মাছ, বড় বড় শোল মাছ আসতো, এবং এগুলি পানির শব্দ পেলে রাত্রেবেলা দাদা তখন ইয়াং যারা ছিল তারা সবাই পাগল হয়ে যেত মাছ ধরার জন্য। তো আমাদের ঘরের সামনে এখন গাড়ি যায়, কিন্তু ওই সময় ঘরের সামনে পানি থাকতো। আর সবার মুভমেন্ট যেমন গরুর গাড়ি ছিল, এটা তারও আগের কথা। তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে সবাই নৌকা দিয়ে যেত। এরই একটা ছোট্ট একটা ঘটনা আমি একটু লেজুর লাগিয়ে বলছি, যেহেতু আজকে মাছ ধরার ঘটনা আমি নিয়ে এসেছি, তাই এটা না বললেই না। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম। তো দাদার আরেক বড় ভাই, দাদা ছিল সবার ছোট, এবং দাদার মেজো ভাই, সবাই মিলে তিনজন মিলে প্ল্যান করে মাছ ধরবে। এবং ওই দিন রাতের বেলা, ওই দিন ছিল আর কি মানে টর্চ লাইট ছাড়াই, আর ওই টর্চ লাইট না, আসলে কুপি সবাই জ্বলাতো ওই সময়। এটা 1935-40-এর ঘটনা বলছি আমি। তো তখন নাকি এরকম ওই টেডা বা টোডা দিয়ে মাছ ধরতো সবাই। তো এইটা দিয়ে মাছ ধরতে ইজি, দূরে মারলেই মাছ। আর ওই বিল টিলের মধ্যে জাল তো ফেলা যায় না, তাই টেডাই হচ্ছে মেইন ভরসা। তো দাদার ভাই এবং আরেক ভাই, 3 ভাই মিলে তারা নৌকা দিয়ে রওনা দেয় রাতের বেলা। রাত্রে 12টার পরে রওনা দিত মাছ ধরার জন্য। তো ওই ঘর থেকেই নৌকা ছেড়ে তারা বর্ষাকালে ওই যে জায়গায় পাওয়া যেত আর কি, ক্ষেতের আলের চাপ মাঝখান দিয়ে, বা যেসব জায়গায় নৌকা যায়, এই অন্ধকারের মধ্যে তারা বুঝতো এখানে একটা মাছ আছে। মানে কি পরিমাণ আই শার্প ছিল তাদের। তো সেদিন ছোট একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাটা আমার দাদি আমাকে অনেকবার বলেছে, তাই আমার বলা আর কি। সেদিন নাকি দাদা একটা বড় ধরনের শোল মাছ দেখে, এবং শোল মাছগুলা 4-5টা শোল মাছ উপরে তোলে, কিছু রুই মাছ তোলে, বড় কাতলা মাছ ওঠায়। এবং ওইখানে নিয়ম ছিল গ্রামের বাড়িতে যে যারা মাছ ধরবে তারা বাড়ির সবাইকে ভাগ করে দেবে, কারণ ফ্রিজ তো ছিল না, একবারে মশলা দিয়ে মাখায় রাখতে হতো মাছ, এবং সবাই ভাগ করে নিত মাছ, এই বাড়ির সবাই, তার মানে আমার দাদার আত্মীয় স্বজন আর কি। তো মাছ তারা ধরে, ওই দিন ধরে নাকি প্রায় 30টার মতো শোল মাছ 3 জন মিলে ধরে, প্রায় 10-12টার মতো কাতলা মাছ ধরে তারা বাড়িতে ব্যাক করে। এবং বাড়ি ব্যাক করার সময় 2টা ঘরের মাঝখান দিয়ে পানি জমে গেছে, ওই 2 মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঢুকবে বাড়ির ভিতরে। এমন সময়ে রাত তখন 2:30-3টার সময়
দাদার মুখে শোনা, এই পানির মধ্যে একটা গরু দাঁড়িয়েছিল। সবাই চিৎকার, এই এটা কার গরু, এই গরুটা কার, এই গরুটা ছুটছে। তো ওই ঘর, তাদের তো সব প্রত্যেকটা ঘরের লোকজন পরিচিত। তো বুঝলু নামে একজন লোক আছে, তো তার বাবা, এই মিয়া ভাই আপনার গরু ছুটছে নাকি, দেখেন তো একটা গরু এখানে মানে দাঁড়ায় আছে, এটা কার গরু। তো কেউ কোনো সারা শব্দ নাই, কেউ চিৎকার করছে না, মানে চিৎকার করার পর কেউ শুনছে না। তো পানি তখন হাঁটুর উপরে, তো একজনের নামতে হবে গরুটাকে সরানোর জন্য। গরুটা সরানোর সময় গরুটা দিল দৌড়। তো তিনি আবার নৌকায় উঠে যান, যেহেতু গরুটা সরে গেছে। আর একটু সামনে আগানোর পরে তাদের ঘর থেকে 800 থেকে 900 ফিট সামনে তিনি দেখলো যে একটা মানুষ দাঁড়ানো। মানুষের হাইটটা বোঝা যাচ্ছে না, এটা যে একটা মানুষ সেটা বোঝা যাচ্ছে, মানুষের চেহারা বোঝা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে না, কিন্তু বিয়ের প্যান্ডেল যেমন টাঙানো এরকম ভাবে দুই পা দুই পাশে মেলে ধরে দাঁড়িয়ে আছে। তো আমার দাদার মেজো ভাই আবার রাস্তায় অনেক বড় বড় মাহফিল টাইপের দূর থেকে আসতো, তো রেগুলারলি তিনি এসব দুয়া কালাম পড়তো, কিছু আমল করতো, যার কারণে তিনি জানতেন স্পেলস কি। তিনি বুঝে গেছিলেন এই জিন আসছে, মানে জিন এসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং তিনি বলছেন যে এটা আবার আসছে। তার মানে এইটা তিনি আরো একবার ফেস করেছেন। যদি এই ঘটনাটা আমার শোনা হয়নি, আমি যদি আমার দাদির কাছ থেকে যদি শুনতে পারি, আমি আবারও এটা শেয়ার করব। তো ওই মুহূর্তে তার দাদাকে বলছিল যে এটা আবার আইছে। তো তিনি কি করলেন, তাদের চারিপাশে একটা দাগ দিলেন, একটা দাগ দিয়ে ম্যাচের কাঠি জ্বালালেন, এবং ম্যাচের কাঠি জ্বালাতে জ্বালাতে ওইটা চলে গেল। তো তারা বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে দেখে যে কয়টা মাছ তারা ধরেছিল কোনো মাছই নাই। এখানে সবগুলা মাছই এখান থেকে গায়েব হয়ে গেছে। খালি দুটো রুই কাতলা ছিল, যেগুলো নিচে রাখা ছিল সেগুলি পাতিলের মধ্যে আছে, এবং ছোট ছোট রুই কাতলা, ছোট ছোট কাতলা মাছ ছিল আর কি, ওই পাতিলের মধ্যে ছিল। আর বাকি সব বড় বোলের মধ্যে ছিল, ইয়ার ভিতরে নৌকার নিচের দিকে। ওই দুইটা মাছই সেভ করতে পেরেছিল, আর বাকি সব ওই চলে যাওয়ার সময় নিয়ে গেছে। ওই গরুটা যে সামনে আসছিল ওইটাই মূলত নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি। এবং পরবর্তী দিন সকালবেলা তাদের বাড়ির পিছনে অনেক কালো মাছের চোলকা ফোলকা, মাছের ফোলকা টোলকা, মাছের ময়লা সব বাড়ির পেছনে পাওয়া গেল। তো উনি যে আমার দাদার ভাই, তিনি বলছেন যে সবাইকে বলছেন এই তাড়াতাড়ি এটা পরিষ্কার করে এখান থেকে সরাই ফেল, এটা যদি থেকে যায় ওরা আবার ডিস্টার্ব করবে এখানে এসে, তখন বাসায় এসে ডিস্টার্ব করবে। তো এটা ছিল ওই দিনকার ঘটনা। চলে যাবো আরেকটি ঘটনায়, এবং এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব আমি। এবং এই ঘটনাটি হচ্ছে রকিবের কাহিনী, এবং রকিব আমাদের কাছে এটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে, এবং রকিবের কাহিনীতে আমি চলে যাচ্ছি, আমার মতো করে শেয়ার করব। রকিব আমাকে লিখেছেন যে তাদের এলাকা যেখানে তিনি থাকেন সেই জায়গাটা বেশ ভয়ের একটি জায়গা। ভয়ের একটি জায়গা বলতে এটা যে সেখানে নাকি প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখা যায় বা শোনা যায়, অনেকেই নাকি অনেক কিছু দেখেন শোনেন, এবং তার বাড়ির আশেপাশের বেশ খানিকটা অঞ্চল বেশ হন্টেড বলতে তিনি যেটা বলেছেন যে তাদের বাসার আশেপাশে, মানে তাদের বাসা থেকে বেশ সামনে রাস্তা আছে, যে রাস্তার দুপাশে হচ্ছে দুটো খালের মতো চলে গিয়েছে লম্বা, এবং সেই খালের অংশে অনেকেই অনেক কিছু দেখেন, অনেকেই অনেক কিছু থেকে ভয় পান। এবং যদিও মানুষ জানেন যে সেই খালের অংশে বা সেই খালের অংশ যেটা বলেছেন যেখানে মানুষ মাছ ধরতে বসে, অনেকে অনেক কিছু দেখেন এবং দেখে ভয়ও পান, এবং অনেকে দেখা গেছে ওখানে বেহুশ হয়ে পড়ে গেছেন, এরকম জিনিসপত্র সেখানে ঘটে। তো রকিব এই জিনিসটাতে খুব একটা আমল দিত না, কারণ সে নিজে তখনও কিছু দেখেনি, বাট অথবা তার দেখার সুযোগ হয়নি, সে সাধারণত রাতের বেলা কোথাও যেত না। তো ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে রকিবের এক কাজিন, সে ঢাকা থেকে আসে, এবং রকিবের ওই কাজিনের অভ্যেস ছিল মাছ ধরা, এবং সে সব জায়গায় ঘুরে বেড়াতো, চষে বেড়াতো মাছ ধরার জন্য, এবং তার নেশাই ছিল মাছ ধরা। এবং এই মাছ ধরার কারণে সে তার বাড়িতেও ব্যাপকভাবে মানে বকাঝকার শিকার হয়, এবং তার অনেক কিছুই দেখা গেছে মাছ ধরার শখের জন্য সে অনেক কিছুই মানে উল্টাপাল্টা হয়ে গেছে তার জীবনে। এর মানে হচ্ছে যে মাছ ধরতে গিয়ে তিনি অনেক সময় দেখা গেছে তার অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন, অনেক সময় দেখা গেছে ওনার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, মাছ ধরাটা তার জীবনে একটা বড় হবি, এবং তার কাছে সব রকম ফিশিং ইকুইপমেন্ট আছে, রিলস এন্ড এভরিথিং, এবং সেগুলো নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেতেন মাছ ধরতে। বিভিন্ন জায়গায় তার মাছ ধরা অভিজ্ঞতা, পাহাড়ি মাছ ধরা অভিজ্ঞতা আছে, পাহাড়ি খাল যেগুলো বা পাহাড়ি নদী, এছাড়াও বড় বড় নদী, খাল এবং বড় বড় পুকুর, সব জায়গায় তিনি মাছ ধরেছেন। তো বিশাল অভিজ্ঞ
মানুষ এবং রকিবের সেই কাজিন যখন রকিবদের বাসায় আসে একবার এবং রকিবকে বলে যে তোদের এখানে মাছ ধরা কি কি বা জায়গা আছে কিভাবে কি। তো রকিব তখন বলে যে ভাইয়া আমাদের এখানে আসলে তো ওরকম কিছু নাই, বাট এই যে খাল আছে সামনে, ওই খাল এইভাবে যে একটা জায়গায় বাঁক নিয়েছে এবং সেই বাঁক নিয়ে ওদিকে চলে গেছে এবং সেটা পরবর্তীতে নদীর কাছাকাছি গেছে এবং ওই জায়গাগুলোই মাছ ধরা যায়, খালে ধরতে পারবেন, অথবা আপনি যদি নদীতে যান কখনো, নদীতে বেশ দূরে নদী, সেখানে গিয়ে মাছ ধরতে পারবেন। তো রকিবের সেই ভাই বলে আগে খালেই ট্রাই করি, পরে তো নদীতে। তো রকিব বলে যে খালে যাবেন, বলে হ্যাঁ, বলে কি না এখন না, আমি যাবো রাতে মাছ ধরতে, রাতে ধরতে যাব এবং তার সাথে করে বাতি নিয়ে যাব, তুই যাবি আমার সাথে। তো রকিব ফার্স্ট বেশ ইন্টারেস্ট পেল, কারণ সে কাজিনের সঙ্গ সে খুব এনজয় করতো, খুব মজা পেত, সেই ভাইয়া তার সাথে বেশ মজা করে গল্প করতো, আড্ডা মারতো সবকিছু। তো রকিব সেই মজাটা পেলেও মানে তারপরে তার মনের মধ্যে সেই ভয়টা একটু কাজ করে, যে রকিব জানে যে তার বাসার ওই জায়গাগুলো বেশ ভয়ের, মানুষজন অনেক রকম কথা বলে, যদিও সে কখনো দেখেনি। তো যেটা হয়, রকিব তার সেই কাজিনকে বলে যে ভাইয়া রাতের বেলা এদিকে যাবেন, রাতের বেলা তো আসলে এখানে বদনাম আছে, মানুষজন অনেক কিছু বলে। বলে ধর বেটা, তোর মাথা কি খারাপ আছে, তুই এগুলো নিয়ে ভয় পাস, সেটা কোনো ব্যাপার, আমি কত মাছ ধরছি, কত জায়গায় কত কিছু দেখছি, এটা কোনো ব্যাপারই না, চল আমরা যাবো, মাছ ধরতে যাবো। তো যাই হোক, রকিবের কাজিন কথা মতো সে মোটামুটি কথা বলে রকিবের বাবা মার সাথে কথা বলে রকিবকে নিয়ে তার পরদিন বের হয় মাছ ধরার জন্য রাতের বেলা, এবং সে এর মধ্যেই নাকি খবর নিয়ে ফেলছে যে খালের কোন অঞ্চলটাতে গেলে মাছ ধরা যেতে পারে, মাছ বেশ ওঠে বা ধরা পড়ে। তো এরকম একটা চিন্তা ভাবনা করে, এরকম একটা মানে সে প্ল্যান করে রকিবকে নিয়ে রওনা দেয়। তো রকিব বলছে যে যখন তারা রওনা দেয় তখন রাত বেশি হয় নাই, 8-9টা বাজে এরকম সময়, এবং রাতের বেলা মাছ ধরার কারণ হচ্ছে তার কাজিন নাকি বলে যে সে মাছ শিকার করে, তার নাকি মেন অভিজ্ঞতাটাই হচ্ছে রাতে মাছ ধরা এবং তার ইন্টারেস্টেই রাতে মাছ ধরা, এটাতে নাকি সে বেশ মজা পায় এবং অ্যাডভেঞ্চারাস। তো রকিবরা যেটা করে, তার কাজিন সহ সে রওনা দেয় এবং তারা ফ্ল্যাশকে করে চা নিয়ে যায় এবং তাদের সাথে ওই ফ্ল্যাশ লাইট, তারপর তখনকার তাদের বাসায় ওরকম কিছু ছিল না, একটা হ্যারিকেন ছিল, সে হ্যারিকেন নেয়, একটা চার্জ লাইট নেয়, দুইটাই নিয়ে যায় তারা, কেন হ্যারিকেন আর চার্জ লাইট হচ্ছে, চার্জ লাইটে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে হ্যারিকেন জ্বালাবে। তো যাই হোক, এরকম তারা প্রিপারেশন নিয়ে রকিবের কাজিন দুইজনে হাঁটা দেয় এবং হেঁটে তারা যাচ্ছে, যেতে 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 তারা একসময় পৌঁছে যায় সেই খালের কাছে এবং সে খাল ধরে, খালের পাড় ধরে তারা এগোতে থাকে। তো যখন অনেকটা চলে গেছে, খালের পাড় ধরে তারা চলে গেছে, তখন কিন্তু আর স্ট্রিট ল্যাম্পের আলো নেই, স্ট্রিট ল্যাম্প অনেক দূরে ছিল এমনিতেও, খালের পাড় ধরে কয়েকটা স্ট্রিট ল্যাম্প পড়েছিল, কারণ ওই জায়গায় এত বেশি স্ট্রিট ল্যাম্প থাকে না, রাস্তাটাও আসলে খুব না, এটা কাইন্ড অফ লাইক হাইওয়ে টাইপের, মানে গাড়ি ঘোড়া চলে সেখান দিয়ে। তো যাই হোক, স্ট্রিট ল্যাম্পটা বেশ দূরে পড়ে গেছে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে এবং একসময় অন্ধকার হয়ে গেল, জাস্ট আকাশের আলো তারা পাচ্ছে। তো রকিবের গা ছমছম করা শুরু করে। তো রকিবের বাবা নাকি তিনি বিশ্বাস করতেন প্যারানর্মাল ব্যাপারে, বাট তিনি এটাকে একটু ভয় পেতেন না। তো তিনি নাকি বলছিলেন তার কাজিনকে যে ওরে নিয়ে যাও এবং ওরা একটু সাহসী বানাও, ও যদিও কিছু দেখে নেই, ও কখনো রাতে বের হয় না, তো ওরে নিয়ে যাও, অসুবিধা নাই, তবে সাবধানে থেকে, ওই জায়গায় কিন্তু আসলেই বদনাম আছে। তো এইসব শুনে রকিবের কাজিন তো রকিবকে আসলেই নিয়ে আসবে, আরো যেহেতু তার বাবা বলছে ওকে সাহসী বানাও। তো এরকম একটা অবস্থায় তারা যেতে থাকে, বেশ অন্ধকার হয়ে গেছে, রকিবের গা ছমছম করতেছে, আকাশের হালকা আলো আছে এবং হালকা চাঁদ আছে, সেই চাঁদের আলো এসে পড়তেছে এবং রাস্তা ধরে তারা এগিয়ে যাচ্ছে সামনে। তো রকিব তার কাজিনকে বলে যে আমরা এই ফ্ল্যাশ লাইটের বদলে চার্জ লাইটটা জ্বালায় রাখি, তো আমরা যে যাচ্ছি এটাতে আমরা দেখতে পাবো। তো তার কাজিন বলে কোনো দরকার নেই, এই জায়গার মধ্যে যে যাবো আমি নিজে দেখলেই বুঝতে পারবো যে কোন জায়গাটায় মানুষ মাছ মারে এবং সেখানেই গিয়ে আমরা যাবো। এই বলে এগোতে থাকে, ফ্ল্যাশ লাইট মেরে মেরে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছে সামনে কোনো আছে নাকি। তো যেতে যেতে একটা জায়গায় চলে আসে রকিবরা, যে জায়গাটা নাকি খালটা একটু বাঁক নিছে এবং বাঁকটা এমন ভাবে বাঁকটা নিয়ে গেছে, জায়গাটা কাইন্ড অফ লাইক একটা মানে গোল ইউ শেপের মতো হয়ে গেছে কর্নারটা, এবং তারপরে ডান দিকে মুড়ে চলে গেছে খালটা আরো, এবং ডান দিকে বাঁক নিয়ে খালটা একটু ন্যারো হয়ে গেছে, মানে এই পাশে খালটা মানে আসলে মানে মোটামুটি একটু দূরই আছে, পার হতে গেলে যদি কেউ যায় মানে সাঁতার কেটে বা নৌকা নিয়ে পার হতে একটু টাইম লাগবে, কিন্তু ওই পাশে এতই ন্যারো হয়ে গেছে যে মোটামুটি কোনো মানুষ যদি মনে করে যে আমি মানে কোনো মতো একটা মানে পার হয়ে যাব, সে চেষ্টা করতে পারে সেখানে। যাই হোক, ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রকিবের কাজিন বললেন যে এই জায়গায় আমরা আসলে মাছ ধরবো এবং এই জায়গায় কিন্তু মানুষ মাছ ধরে, তুই বুঝতে পারছিস যে এখানে একটা গন্ধ আছে, মাছের গন্ধ কিন্তু এখানে বেশ স্পষ্ট,
তো রকিব তখন খেয়াল করলো যে হ্যাঁ একটা আষ্টে গন্ধ ওখান থেকে আসতেছে এবং আষ্টে গন্ধটা মানে পাওয়া যাচ্ছে, লাইক পানির থেকে মনে হচ্ছে কেমন একটা ভেজা আষ্টে গন্ধ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। তো রকিবের সেই কাজিন রকিবকে বললো যে দেখ, এই যে এরকম ঘ্রাণ যখন পাবি বা এরকম গন্ধ যখন পাবি তখন বুঝবি যে এই জায়গায় মাছ শিকার হয় বা মাছ তোলা হয়, এখানে মাছের কোনো ব্যাপার আছে, তো এই জিনিসটা সবসময় বুঝে যাবি। বলে ঠিক আছে, বলে এরকম এটার গন্ধের একটা নাম আছে, আমরা বলি শামুকে গন্ধ। তো শামুকের উপস্থিতি থাকলেও মানে অনেক শামুক জাতীয় জিনিস থাকলে এরকম গন্ধ হয়। তো এক কাজ কর, তুই এখন তোর সাথে যে ওই যে লাইটটা আছে ওইটা জ্বালা, ওইটা জ্বালায় তুই কর, মানে যে আমরা রেডি করি সবকিছু, আমার মাছের যে চার বা যা যা আছে আমি এগুলো রেডি করি, এখন আমরা মাছ ধরার জন্য করবো, এখানে বড়শি পাইবো আমরা। তো যাই হোক, রকিব তখন তার হাতের যে লাইটটা জ্বালায়, তো ভাই চার্জ লাইটটা যখন জ্বালায়, চার্জ লাইটটা ছিল হচ্ছে মানে স্টাইলটা হচ্ছে প্রাচীন পুরোনো হ্যারিকেনের মতো। হ্যারিকেনের ভেতরে যেমন দেখবেন যে ভেতরে আলো জ্বলে, সেরকম হ্যারিকেনের মতো উপরে নাকি একটা ছিল, উপরে টাপ ছিল এবং মাঝখানে দুটো লাইট আর নিচে হচ্ছে আপনার এটার বেস। তো রকিব যখন ওই লাইটটা জ্বালায়, তো বলছে যে লাইটটা জ্বালানোর সাথে সাথে রকিবের একটা জিনিস চোখে পড়ে। সে যখন লাইটটা জ্বালাইছে তার থেকে একটু সামনে যেখানে বাঘটা নিছে খালটা, সেই কর্নারের মধ্যে তার কাছে মনে হয় কিছু একটা বসে আছে উবু হয়ে, লাইক বানর যদি হয়ে থাকে, বানরের থেকে আর একটু বড় কিন্তু শরীরটা চকচকে, মানে পিছলা শরীর টাইপের কিছু একটা আলো পড়ে এক সেকেন্ডের জন্য, এবং সেটা মুখ ঘুরে রকিবের দিকে তাকায় এবং রকিব দেখলে ভয়ঙ্কর একটা মুখটা হচ্ছে লাইক চোখগুলো লাল লাল, মুখের কাছটা একটু সুচালো টাইপের, মানে লম্বা যে ঠোঁটের মতো হয় মুখের কাছটা এরকম। এক সেকেন্ডের মধ্যে রকিবের দিকে তাকিয়ে সে লাফ দিয়ে পড়ে পানিতে, এবং এর মধ্যে যেটা হয় একটা বাতাস আসে, একটা দমকা বাতাস রকিবের গায়ে লাগে এবং এক সেকেন্ডের মধ্যে তার হাতের যে চার্জ লাইটটা থাকে সেটা ঠাস করে নিভে যায়। বেশ স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে লাইটটা যে নিভে গেল তার হাতে, মানে যে চার্জ লাইটটা ছিল নিভে গেল, এটা সে আর অনই করতে পারে না। সে যখন নাকি আবার অফ করে আবার চালাতে যায়, সে দেখে যে চার্জ লো দেখাচ্ছে, টিম টিম করছে একটা বাতিতে, যে এই বাতিতে চার্জ নেই। তো রকিবের যে কাজিন সে বলে কি হলো, সে কিন্তু এগুলো দেখেনি, সে বলে কি হলো তুই লাইট জ্বালানি ভাই দিলি কেন? বলে ভাইয়া চার্জ নাই। বলে চার্জ নাই মানে? তোর এই লাইট আমি নিজে চার্জ দিছি, ফুল চার্জ দেখাইছে, তোর চার্জ কি নষ্ট নাকি? তখন বলে না না ভাইয়া, এটা তো নষ্ট না, এটা তো আমরা ইউজ করি, কখনো কারেন্ট না থাকলে বা আমরা কাজ করি এটা দিয়ে, থাকে প্রায় আধা ঘন্টার উপরে এটাতে লাইট চলে। বলে না, তোর এটা সমস্যা আছে, তো তুই এক কাজ কর, তুই এটা তাহলে চার্জ না থাকলে তুই হারিকেন জ্বালা। তো রকিব সে তার ইসের থেকে জিনিসপত্র থেকে বের করে, ভিতর থেকে ম্যাচ বের করে, হ্যারিকেনটা বের করে, তাদের হাতে একটা ব্যাগ ছিল এরকম, সেই ব্যাগের থেকে ছালার ব্যাগ, সেটা থেকে বের করে সে হ্যারিকেনটা জ্বালানোর জন্য চেষ্টা করে। হ্যারিকেনের ওই ফিতা উঠাই দিয়ে, সলতে উঠাই দিয়ে সে হ্যারিকেনের যে চিমনিটা থাকে, চিমনি খুলে সে ম্যাচ দিয়ে চালানোর চেষ্টা করে। তো ম্যাচ বারবার জ্বলছে না, একবার জ্বলে উঠে হ্যারিকেন নামিয়ে দেয়, সে চিমনি নামিয়ে দেয় এবং হ্যারিকেন জ্বলছে। একটা ডিফারেন্ট টাইপের আলো, হলুদাব আলো একটা তৈরি হয়েছে সে খালের পাশে, এবং আকাশে যে চাঁদ ছিল, টুকরা চাঁদ, সেটা মেঘে ঢেকে গেছে পুরোটা। এখন মনে হচ্ছে আকাশের আলোটা হচ্ছে হালকা মেঘে ঢাকা একটা হালকা আলোর স্তর, আর নিচে খালের পাড়ে তাদের এখানে হলুদাব একটা আলো জ্বলতেছে। এবং রকিবের যে কাজিন তিনি সেই তার সবকিছু রেডি করছেন মাছ ধরার জন্য, বড়শি টো সবকিছু রেডি করে বসছেন এবং রকিবকে বলছেন। রকিব খুব একটা শুনছে না, রকিবের কাছে একটু ভয় লাগছে, কারণ তার কাছে এই গন্ধটা সে পাচ্ছিল, আষ্টে গন্ধ, সেটা একটা বিরক্তির পর্যায়ে পরিণত হয়েছে। এখন গন্ধটা তার ভাল লাগতেছে না, তার কাছে জানি কেমন মানে একটা মানে বাজে একটা ব্যাপার লাগতেছে। সে যেটা বলছে যে ভাইয়া, যদি আপনি গন্ধটা এরকম যে কোনো প্লাস্টিকের প্যাকেটে যদি কখনো মাছ নিয়ে আসেন ভাইয়া, সেটাতে পানি থাকে এবং পরবর্তীতে জাস্ট কোনো মতো পানিটা ফেলে দিয়ে যদি প্লাস্টিকের প্যাকেটটা কোথাও রেখে দেওয়া হয়, আপনি কয়েক ঘন্টা পরে গেলে একটা বাজে গন্ধ আসবে, সে কিন্তু আষ্টে গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ এখানে ছিল। বলে এরকম গন্ধ ওখানে মানে চলছে, মানে জিনিসটা এরকম হঠাৎ বাতাসের একটা আসছে এবং গন্ধটা লাগতেছে নাকে। তো আর সেই যে রকিব যে একটা ফিগার দেখেছিল খালের পাড়ে বসা, এরকম চোখ দুটো লাল, এবং চোখ দুটো সে বলছে জাস্ট লাইক পেঁচার চোখ যেরকম থাকে সেরকম, মুখটা ঠোঁটের মতো লম্বা এবং উঁচু হয়ে বসেছিল, গাটা
চকচক, মানে ব্যাঙের শরীর যদি অনেক সময় চকচকা থাকে সেরকম। তো জিনিসটা নিয়ে সে বেশ ভয় পাইছে এবং সে চিন্তা করলো যে আসলে আমি তো এরকম জিনিস আমি তো শুনছি যে এখানে ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে আশেপাশে, এবং হতে পারে যে এখানে এরকম কিছু হয়তো আছে। যাই হোক, রকিব খুব সংকুচিত হয়ে যায়। ভাইয়ের বা কাজিনের যে কথাটা তার কানে খুব একটা ঢুকছে না। সে মাছ শিকারের, সে একজন খুব মানে ফিশিং ওরিয়েন্টেড পার্সনও না যে মাছ তার কাছে খুব ভালো লাগে ধরা বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, কাজিনকে ভালো লাগে। তো কাজিন এক সময় সে তাকে একটু ইজি করে ফেললো, রকিব ইজি হয়ে গেল, ওই ব্যাপারগুলো তার মাথা থেকে চলে গেছে। তার কাজিন মাছ ধরার জন্য বড়শি ফেললো। তো বড়শি ফেলে তারা বসে আছে। অনেকক্ষণ পরে হঠাৎ করে তার কাজিনে বড়শিতে টান পড়লো এবং তিনি বুঝতে পারলেন মাছ আছে। তিনি অনেক চেষ্টা করলেন, মানে আর কি বড়শি নিয়েই করলেন, এবং এক পর্যায়ে তিনি মাছ উঠালেন। তো তিনি খেয়াল করলেন যে তার বড়শিতে একটা মাছ ধরা পড়েছে, সামওয়াট লাইক মানে বেশ মোটামুটি 2-3 কেজি ওজনের একটা মাছ, বেশ বড় একটা মাছ। এবং সেই মাছটাকে তিনি উপরে উঠায় ফেললেন, টেনে উঠায় ফেললেন, এবং সেটা সম্ভবত রুই মাছ ছিল। তিনি উঠালেন এবং তিনি তো খুব খুশি যে মানে খালের মধ্যে এরকমই যে একটা মাছ শিকার করতে পারলেন, তাও একটা রুই মাছ বেশ বড় সাইজেরই। এবং তিনি তাড়াতাড়ি সেটাকে মানে করে অনেক কষ্ট করে খেলে নাকি তিনি উঠাইছিলেন মাছটা, কারণ মাছটা উঠাতে নাকি অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, সেই ডিটেলসে আর আমি না যাই, এবং সেই এত ডিটেলস রকিব লেখেও নি, এবং আমি বলছি কাহিনীটা আমার মতো করে। তো সুতরাং সেই মাছটাকে তিনি তুলে ফেললেন, এবং তুলে সেই মাছটাকে তিনি তাদের ছালার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলেন, এবং ছালার ব্যাগের মুখটা তিনি বন্ধ করে দিলেন দড়ি দিয়ে বেঁধে। এবং মাছটা লাফাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছালার ব্যাগটা নড়তেছে এবং শব্দ হচ্ছে বারবার। পাশে রাখাতে খাল থেকে একটু দূরেই সরায় রাখছে যাতে লাফাতে লাফাতে আবার পানিতে পড়ে না যায়। তো দেখা যাচ্ছে বারবার ছটফট ছটফট করে শব্দ হচ্ছে, ছটফট, এবং রকিবের কাছে একটু অস্বস্তি লাগছে। এখন মাছ ধরা হয়েছে, সে মনে করতেছে যে বেশ বড় মাছ ধরছে এবং চলে যাই, খামাখা আর এখানে বসে থেকে কি হবে। কিন্তু রকিবের যে কাজিন, ওনার কিন্তু শখ পেয়ে বসছে, তিনি আবার বসে ফেললেন। এবং রকিব বলতেছে, ভাইয়া হয়েছে তো, আমরা তো বড় একটা মাছ ধরছি। বলে, ধর বেটা, তোর মাছ ধরা তুই কতক্ষণ এসে আমরা এখানে আসছি, 1 ঘন্টাও তো হয়নি। তাই বলে তিনি আবার বসে ফেললেন এবং তিনি বসে থাকলেন। এবং এরকম সময় যাচ্ছে, এইবার আর মাছ আসে না এবং সেই আষ্টে গন্ধ কিন্তু বাড়তেছে। তো এর মধ্যে তার কাজিনের বড়শি আবার নাড়া খেল, এবং নাড়া খাওয়ার পরে তিনি সেটাকে টেনে তুললেন। তোলার পর তিনি দেখলেন ছোট্ট একটা মাছ উঠছে, এবং এতটুকু একটা ছোট মাছ, এবং সেই মাছটা উঠছে। মাছটা উঠে ওনার কাছে আর ভালো লাগলো না, তিনি সেটা ফেলে দিলেন আবার বড়শিতে খুলে। ওনার মাথায় এসে পড়ছে যে এখানে যেহেতু বড় মাছ পেয়েছি, আমি আরো বড় মাছ পাবো। তিনি আবার ফেললেন। কিন্তু এদিকে রকিবের বেশ শীত লাগা শুরু করছে, এর মধ্যে বেশ ঠান্ডা লাগা শুরু করছে, এবং তার ভালো লাগছে না, এবং সে ওই গন্ধটা প্রকট ভাবে পাচ্ছে। তো রকিবের পর বলল কাজিনকে যে, দেখো ভাইয়া, আমি আসলে আর থাকতে চাচ্ছি না, আমি চলে যাবো, এখন তুমি গেলে যাবা, নেলে না, আমার এখন শরীর ভালো লাগতেছে না, আমার জ্বর লাগতেছে, ঠান্ডা লাগতেছে। তো তার কাজিন তার কপালে হাত দিল, দেখলো যে হ্যাঁ, রকিবের শরীরটা একটু গরম, এবং তখন সে আর কি করবে, অগত্যা সে বললো যে চল। উঠে তিনি তার বড়শি তুলে ফেললেন, বলে, তোরে নিয়ে আসলে হবে না, আমি তোদের এলাকারই দেখি তোর অন্য কোনো কাজিন রে পাই কিনা, পাইলে তারে নিয়ে আমি আসবো মাছ ধরতে। তো উঠায় সে সবকিছু প্যাক আপ করে সেই ছালার ব্যাগটা, তারা যে মাছ পেয়েছে সেটা নিয়ে তারা হাঁটা দিল, এবং যাওয়ার পথে যথারীতি হ্যারিকেন বন্ধ করে দিয়েছে। এবং তখন কিন্তু চাঁদটা একদমই মেঘে ঢাকা, এবং আকাশের আলো ছাড়া সামনে কিছু নাই, মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারতেছে আর চলতেছে। তো এরকম যখন তারা যাচ্ছে, বেশ খানিকটা এগোয়ে যাওয়ার পরে, বেশ খানিকটা এগোয়ে গেছে, মাছের ব্যাগ কিন্তু রকিবের হাতে এবং তার কাজিনের কাছে অন্যান্য সরঞ্জাম, এবং তারা যাচ্ছে সামনে। বেশ খানিকটা যখন এগোয়ে গেছে, তখন হঠাৎ করে তাদের মনে হলো যে খালের এই পাশ থেকে, খালের পাশ থেকে একটা ফিগার, একটা অবয়ব, লাইক মানুষের মতো আকৃতি কিন্তু মানুষ না, এবং কাইন্ড অফ লাইক মনে হচ্ছে অন্ধকার জমাট বেঁধে গেছে সেরকম একটা কিছু। মনে হলো বাতাসে হেঁটে, খালের ওই পাশে পানির উপর দিয়ে, খালটা বেশ নিচু কিন্তু ইসের থেকে, গ্রাউন্ড থেকে বেশ নিচু, কিন্তু বাতাসের উপরে গ্রাউন্ড লেভেলেই মনে হচ্ছে যে বাতাসে হেঁটে এসে ঠাক খালের পাড়ে পা দিয়ে হেঁটে হেঁটে তার পাশ দিয়ে চলে গেল রকিবদেরকে ক্রস করে। এবং ঠিক তখনই খুব বাজে একটা গন্ধ তারা পেল, এবং আষ্টে গন্ধটা প্রকট আকারের একটা গন্ধ তারা পেল, এবং রকিবের কাছে খুবই জিনিসটা খুব অস্বস্তি লাগলো। এবং রকিবের ভাই যে কাজিন আর কি, সে কিন্তু তখন একটু হঠাৎ করে সে স্টিফ হয়ে গেল, দাঁড়ায় গেল, রকিবের হাতটা চেপে ধরলো, যেটা বললো যে দাঁড়া একটু, এখানে গড়বড় আছে, সাবধান। তো রকিব বলল যে কি সাবধান, এবং এই সময় রকিবের গায়ের মধ্যে
আবার একটা দমকা বাতাস লাগলো, এবং এই দমকা বাতাসটা লাগার পর রকিব পুরোপুরি কেঁপে উঠলো, এবং এমন কেঁপে উঠলো তার হাত থেকে যে ব্যাগটা ছিল, যে ছালার ব্যাগটা, সে ঠাস করে পড়ে গেল মাটিতে। এবং রকিবের কাজিন তখন বলল যে এখানে একটু ঘাপলা আছে, শরীর বন্ধ কর, তো শরীর বন্ধ কর। তো রকিব দেখা যাচ্ছে দোয়াও পড়তে পারতেছে না, সে মানে একদম মানে মনে হচ্ছে তার শরীর জ্বর আসলে, অতিরিক্ত জ্বর আসলে যেরকম হয় সেরকম অবস্থা, সে মানে আসলে মানে কোন রকমের মানে তার বোধ শক্তি হারায় যাচ্ছে। তো তার কাজিন কি করলো, রকিবকে বললো তার সাথে ব্যাগটা তোল। তো রকিব এরকম অসুস্থ লাগা অবস্থা সে ব্যাগটাকে, ছালাটাকে তুলে তার কাছে মনে হচ্ছে অনেক ভার তার হাতের যে ছালাটা আছে, ছালার ব্যাগটা। তো তার কাজিন তার হাত ধরে বললো যে তোর তো শরীর অনেক গরম হয়ে গেছে, এত জ্বর আসলো কেমনে তোর? ব্যাপারটা তো কিছু বুঝতেছি না, তোর এত জ্বর এসে গেল হঠাৎ করে, কি ব্যাপার? তো তাই বলে রকিবের কাজিন বলতেছে যে এখানে খারাপ কিছু আছে। তো সে যেটা করলো, নিজে দোয়া পড়া শুরু করলো, এবং সে দোয়া পড়ে রকিবকেও সে ফু দিল। ফু দেওয়ার পর রকিব কেঁপে উঠতেছে। রকিবের যে প্রচন্ড যে হাঁটতেছে, যে সে হাঁটার শক্তি পাচ্ছে না, বাতাস পাচ্ছে এবং বাতাসের শরীর কেঁপে উঠতেছে। তার কাজিন তার হাত থেকে মাছের ব্যাগটা নিয়ে নেয় টেনে, বলে রকিব দিতে চায় না, কিন্তু সে নিয়ে নেয় মাছের ব্যাগটা নিয়ে সে হাঁটতে থাকে। এবং তারা যখন নাকি মেন রাস্তায় উঠে যাবে তার একটু আগে রকিবের কাছে মনে হয় যে সে কিছু একটা দেখতে পায় ঠিক খালের কর্নারে, এবং সে একটা খুব কেমন একটা শব্দ শুনতে পায়, কু টাইপের একটা শব্দ, এবং শব্দটা খুবই মানে খুব বাজে, মানে মনে হচ্ছে যে কুকুর মাঝে মাঝে যেভাবে কাঁদে সেরকম টাইপের একটা শব্দ, কুকুর কাঁদার শব্দের মতো একটা, কুকুর যদি খুব করুণ স্বরে যদি কাঁদে এরকম একটা শব্দ, মানে খুব বারবার না, একবার। তো এটা শুনে রকিবের কাছে মনে ভয় লেগে যায়, এবং সেটা ঘোরের মধ্যে চলে যায়, এবং সে কোত্থেকে জানি মানে সামহাও সে তার কাজিনকে বলে যে ব্যাগটা পানিতে ফেলে দে, একদম তুই করে বলতেছে। তার কাজিন কিন্তু মানে বেশ ভয় পেয়ে যায়। তার কাজিন কিন্তু খুব সাহসী মানুষ, মাছ শিকার করে, তার নাকি কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, তারপর সে ভয় পেয়ে যায়। সে নাকি রকিবকে বারবার জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং ফু দিতে থাকে, সে কিন্তু ব্যাগ ফেলে না। সে এরকম করে রকিবকে নিয়ে রাস্তায় উঠে আসে, এবং দেখে একসময় সে রকিব হাঁটতেও পারতেছে না, রকিবের অবস্থা খুবই খারাপ। তখন সে রকিবকে কাঁধে তুলে নেয়, এবং রকিব তখন কিন্তু চেতনা প্রায় নাই। তো পরবর্তী স্টোরিটা রকিব কিন্তু আসলে মনে করতে পারে না। রকিব বলছে যে তার যতটুকু মনে আছে যে সে চোখ খুলতেছে, মাঝে মাঝে সে দেখতেছে যে সে তার কাজিনের কাঁধে আছে, তার কাজিন অনেক কষ্টে তাকে নিয়ে আসতেছে, কারণ সে বেশ হালকা পাতলা ছিল রকিব, কারণ সে তখন কেবল ফার্স্ট ইয়ারে পড়ে, মানে হালকা পাতলা ছিল। তো মনে আছে যে তার কাজিনের কাঁধে সে আছে, এবং সে হালকা হালকা দেখতেছে চারিপাশে, এবং তার কাছে মনে হচ্ছে যে তার শরীরে প্রচন্ড শীত লাগতেছে, কিছু একটা আসতেছে তার পিছে পিছে, তার এই ফিলটা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সে তার কাজিনের কাছে শুনছে যে রকিবকে সে যখন তোলে মনে হয় রকিবের গায়ে অনেক ওজন, রকিব অনেক হালকা পাতলা, তার এটা তুলতে নাকি কোনো সমস্যাই হওয়ার কথা না, কিন্তু তার মনে হয় রকিবের গায়ে অনেক ওজন। সে তার বড়শি, ওই মাছের ব্যাগ, কোনো কিছু সে মানে করতে পারতেছিল না, মানে সে তুলতে পারতেছিল না। এক কাঁধে সে রকিবকে উঠায় নিছে, এবং আরেক হাত দিয়ে সেগুলো ধরা, অনেক কষ্টে সে হেঁটে হেঁটে আসতেছিল, এবং সে নাকি বারবার মনে করতেছিল যে কিছু একটা তার পিছে পিছে আসতেছে, এবং ফিলটা প্রচন্ড ভয়ঙ্কর, এবং এই একই ফিল কিন্তু রকিবও পাচ্ছিল। তো যাই হোক, এক সময় তারা তাদের বাসার আঙিনায় চলে আসে, এবং এসে তারা বাসার মধ্যে মানে নক করে, এবং তার রকিবের বাবা বের হয়ে আসে, বলে যে এত রাত হয়েছে, আমি তো চিন্তায় পড়ছিলাম, তোমাদের কি হলো? এসে বলে তাড়াতাড়ি দরজা খুলেন। তো রকিবের কাজিন এটা বলার পরে রকিবের বাবা দরজা খুলে বলে, খালু তাড়াতাড়ি খুলেন। তো বলছে কি হয়েছে? তিনি ওই রকিবের কাজিনের গলা শুনেই বেশ ওয়ারিড হয়ে যান, উনি বলে কি হয়েছে? দরজা খুলেন, খুলে দেখে যে রকিব তার কাঁধে। তো তিনি তো ভয় পেয়ে, কি হয়েছে? জোরে বলে কি হয়েছে, বলে যে আমার ছেলের কি হয়েছে। তাড়াতাড়ি রকিবকে নামানো হয়, নামায় দেখে তার গা পুড়ে যাচ্ছে জ্বরে, এবং তার কাজিন তাড়াতাড়ি বড়শি আর ব্যাগ এনে রাখে। তো তার রকিবের বাবা তাকে বলছিল আগে যে রকিবকে নিয়ে যেতে, এবং তিনি বরং চিৎকার করে, তোমার আজে বাজে যত সব শখ, আমার ছেলেকে কি করছো তুমি, এই সেই। যাই হোক, রকিবকে গায়ে পানি ঢালা হয়, দোয়া পড়া হয়, এবং তার বাবা ঝাড়ে, এবং তখন রকিবের আব্বা খুবই দোয়া দুধ পড়ে এবং রকিবকে ঝাড়তে থাকে, এবং রাত্রেবেলা তার শরীরে উত্তাপ বেড়ে যায়, তাকে স্পঞ্জিং করা হয় শরীরে টেম্পারেচার কমানোর জন্য, এবং সকাল হতে হতে ডাক্তার ডাকা হয়। কিন্তু এখানে সবচেয়ে একটা মানে কি পয়েন্ট যেটা মিস করতেছি, যেটা হয় যে রকিবের কাজিন যেটা করে, সে তার বড়শি রাখার সময়ের মধ্যে রকিবকে যখন সুস্থতা করা হইতেছে, সে এসে তার বড়শি রাখে, এবং সে মাছের ব্যাগটা বের করে, এবং মাছের ব্যাগটা বের করে সে একটা বড় ধাক্কা খায়, যে তার ব্যাগের ভেতরে
পচা মানে পচা নরম হওয়া একটা মাছ, মানে সে তখন ঢেলে ফেলে মাটিতে, দেখে একদম নরম হওয়া পচা একটা মাছ, মানে মাছটা একদম পচে মানে হয়ে গেছে, নরম হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে মাছ থেকে, বিচ্ছিরি গন্ধ। সে তো মানে খুবই অবাক হয়ে যায় যে একটা মাছ আমি ধরলাম, হার্ডলি 2 ঘন্টা হবে না, এটা 2 ঘন্টার মধ্যে তাজা লাফানো মাছ এইভাবে মরা পচা কিভাবে হয়ে যায়। এবং সে তখন জিনিসটা বুঝতে পারে, সে তখন আস্তে করে সে মাছটাকে নিয়ে কোনো মতো বাইরে ফেলে দেয়, দরজার বাইরে দূরে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। এবং ছুঁড়ে ফেলে দিয়ে সে আসে, এসে তাড়াতাড়ি গোসল করে সে নিজেও তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়া শুরু করে। যাই হোক, সকালবেলা যেটা হয়, রকিবকে দেখানোর জন্য ডাক্তার ডাকা হয় এবং বাড়িতে ডাক্তার আসেন এবং ডাক্তার এসে রকিবকে দেখেন, দেখে বলে যে ছেলে তো জ্বর উঠছে, হয়তো কোনোভাবে কোনো ফ্লু বা কোনো কিছু তাকে ধরছে এবং এখান থেকে জ্বর আসছে। যাই হোক, আমি ওষুধ দিতেছি, এগুলো আপনারা আনেন এবং চেক কেয়ার করেন। তো রকিবের আব্বা উনি অনেক সচেতন মানুষ ছিলেন, তিনি যদিও ডাক্তারকে দেখাইছেন, তিনি তারপরও তার পরিচিত যে মৌলানা সাহেব তাকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন যে আমার ছেলে গত রাতে আমার কাজিনের সাথে মাছ ধরতে যে আর কি এরকম আসছে, এরকম অবস্থা। তো সেই মৌলানা সাহেব রকিবকে ঝাড়েন, দোয়া পড়ে পড়ে ফু দেন, ঝাড়েন, পড়া পানি দেন এবং তিনি তার কাজিনকে ডাকেন, ডেকে বলে যে কি হয়েছিল আপনারা যখন মাছ ধরতে গেছেন। ছেলে হঠাৎ করে এরকম বলে যে এরকম বাতাস লাগছে, এসে তো বলে বাতাস লাগছে, খারাপ বাতাস, আপনাদের সাথে কোনো পিশাচ ছিল, সেই পিশাচ এসে, না তাদের ভাষায় পিচাস আর কি, বলে যে সেই পিশাচ এসে তাকে ধরছে বা তাকে এরকম আসর করে গেছে বা তার উপর প্রভাব ফেলে গেছে। যাই হোক, আমি দোয়া পড়ে দিলাম, পড়া পানি দিয়ে গেলাম, এই পড়া পানি তাকে খাওয়াবেন এবং এর থেকে কিছু পানি নিয়ে তাকে গোসল করাবেন এবং তাকে গোসল করাবেন এবং পাক পবিত্র থাকতে বলবেন এবং তাকে মানা করবেন যে বাইরে বেশি যেতে না সন্ধ্যার পরে, এবং অবশ্যই মাছ ধরতে যেতে না। আর ভাই, আপনি মাছ ধরেন, আপনিও নিজে সাবধানে থাকবেন। মাছ ধরার সময়টা আসলে রাত না, আপনারা মাছ ধরলে দিনের বেলা ধরেন, দিনের বেলা ধরাটাই আসলে ভালো সময়। রাত্রেবেলা মাছ ধরা এটা কোনো কাজের কথা না, কারণ এগুলো হচ্ছে শয়তানের ইন্ধনে মানুষ যায়, মানুষকে শয়তান ইন্ধন দেয়, মানুষ সেই জন্য যায়। এবং আসলে রাত জিনিসটাকে আল্লাহ তাআলা তৈরি করছে ঘুমানোর জন্য, আল্লাহ বলেই দিয়েছেন রাতকে সৃষ্টি করেছে ঘুমানোর জন্য। তো অবশ্যই আপনারা রাতে ঘুমান, আপনাদের এই জিনিসটা আসলে খুব কাজের কথা না। আপনি নিজে তো বিপদে পড়বেনই, হয়তো কোনোদিন এই ছেলেটাকে বিপদে ফেললেন, এটা ঠিক না। রাতটা আসলে এই ধরনের খোলামেলা জায়গায় চলাফেরা করে হচ্ছে যেই কাইন্ডটার জন্য, আসলে যাদের জন্য ওখানে থাকার জায়গা, যারা ওই পুকুরে খালে বিলে থাকে, তাদের জায়গা, তাদের জন্য যাওয়ার জায়গা, তাদের জন্য অনেক কিছু বরাদ্দ আছে। আপনারা যদি তাদের জিনিসে ভাগ বসান, তো সেটা তো আপনাদের জন্য ভালো কিছু না। আপনি যদি বাঘের মুখ থেকে খাবার আনতে যান, সেটা কি পারবেন? তো সেরকম আপনি যদি একটা পিশাচের মুখ থেকে বা একটা জিনের মুখ থেকে তার খাবার নিয়ে আসতে যান, তো ঠিক না। যাই হোক, আপনারা ওই জায়গায় ঘোরাফেরা করেন না, যেন না, এবং আপনার মাছ ধরার সময়টা দিনের বেলায় রাখা উচিত। আর এই ছেলেটাকে দোয়া দিছি, ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে, আল্লাহর রহমতে ওষুধও খাচ্ছে, দোয়া দেওয়া একসাথেই লাগে। এই বলে মৌলানা সাহেব রকিবের কাজিনকেও সাবধান করে দেন এবং তিনি সে পড়া পানি দিয়ে রকিবকে ছেড়ে চলে যান। যাই হোক, মৌলানা সাহেবের পড়া পানিও রকিব খেয়েছে, গোসল করেছে, এছাড়া ওষুধও খেয়েছে। তারপরে 2-3 দিনের মাথায় তার এই মানে জ্বর তো এমনি নেমে যায় আর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এবং রকিব বলেছে এখনো তাদের ওইখানে অনেক রকম ভয়ের কাহিনী অনেকে বলে এবং সে যদি আরো কাহিনী যেগুলো আছে কালেক্ট করতে পারে আস্তে আস্তে আমাদের কাছে পাঠাবে। তো এই ছিল রকিবের কাহিনী। তার লম্বা কোচকোচে কালো নখগুলো যখন আমার চামড়া ভেদ করে সরাসরি গলার শ্বাসনালীটা চেপে ধরলো, তখন আমি স্পষ্ট টের পাচ্ছিলাম আমার ফুসফুস থেকে শেষ বাতাসটুকু বেরিয়ে যাচ্ছে। অন্ধকার ঘরের ভেতর তার চোখহীন রক্তাক্ত কোটর দুটো থেকে টপ টপ করে ঘন কালো রক্ত আমার চোখের উপর এসে পড়ছিল, আর পুরো ঘর জুড়ে গম গম করে উঠছিল একটা বিভৎস অপ্রাকৃতিক হাসির শব্দ। আমি চিৎকার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠনালী ততক্ষণে জমে বরফ হয়ে গেছে। শুধু দেখছিলাম তার ঝুলন্ত চোয়ালটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে, যেন সে জ্যান্ত গিলে খাবে আমাকে। আর ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে আসছিল একটা বিকট হাড় মর করা আওয়াজ, যা কোনো মানুষের শরীরের হতে পারে না। এই ঘটনা ঘটেছিল 2025 সালের মার্চ মাসে কুষ্টিয়ার কুমারখালী করাই নদীর তীরে অবস্থিত একটি পরিত্যক্ত এবং জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে। আমার নাম ফুয়াদ। আমি আর আমার 3 বিশ্ববিদ্যালয় বন্ধু শাওন, রাফসান
আর জাহিদ। ভৌতিক জায়গা এক্সপ্লোর করার নেশায় ওই এলাকায় গিয়েছিলাম। স্থানীয়রা আমাদেরকে বারবার সতর্ক করেছিল, বাবারা, ওই জমিদার বাড়ির সিংহদুয়ার পার হয়েও না, ওখানে একটা পুরনো কাল ভৈরবীর আসন আছে, যেখানে একসময় নর বলে দেওয়া হতো। আমরা সেই কথাগুলোকে স্রেফ গল্প ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। আমরা রাত ঠিক 12টার দিকে ক্যামেরা আর ট্রাইপড নিয়ে সেই ভাঙ্গা জমিদার বাড়িতে ঢুকি। চারপাশটা ছিল একদম থমথমে ঝিঝি পোকার আওয়াজ। হুট করেই ঝিঝি পোকার আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। যখন আমরা দোতলার একটা বড় হল রুমে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত ঠিক 2:45। হুট করেই পুরো ঘরের তাপমাত্রা মাইনাসে নেমে গেল। আমাদের মুখ দিয়ে কুয়াশা বেরোতে লাগলো। হঠাৎ ঘরের এক কোণে রাখা একটা ভাঙ্গা আলমারির ভেতর থেকে খস খসে শব্দ হতে শুরু করলো। শাওন সেদিকে ক্যামেরাটা ঘোরাতেই লেন্সের ভেতর দিয়ে আমরা যা দেখলাম তা আমাদের রক্ত হিম করে দিল। আলমারির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল একটা নারী মূর্তি। তার পরনে ছিল একটা ছেঁড়া কাদা মাখা লাল শাড়ি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শরীরটা। তার চামড়াগুলো ছিল একদম ফ্যাকাশে। তার হাতের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অত্যন্ত 3 গুণ লম্বা ছিল, যার মাথায় ছিল ধারালো কালো নখ। আমরা ভয়ে জমে গেলাম। শাওন ক্যামেরা ফেলে দৌড় দেওয়ার চেষ্টা করতেই সেই অবয়বটি চোখের পলকে ঘরের ছাদ বেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে এসে শাওনের সামনে নামলো। সে শাওনের কানের কাছে মুখ এনে একদম ফিস ফিস করে বলল, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, তোদের রক্ত দিয়ে আমার আসন পবিত্র হবে। পর মুহূর্তেই সে শাওনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তার ধারালো নখ দিয়ে শাওনের বুকটা এক ঝটকায় চিরে ফেলল। শাওন একটা আর্তনাদ বা চিৎকার করারও সুযোগ পেল না। মুহূর্তের মধ্যেই তার শরীরটা নিথর হয়ে গেল। বাকি আমরা 3 জন জান প্রাণ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং কোনো মতে কুমারখালের একটা স্থানীয় মেসে উঠে আশ্রয় নিলাম। তখন আমরা ভেবেছিলাম আমরা হয়তো বেঁচে গেছি, কিন্তু আসল নরক তখনও বাকি ছিল। ঢাকায় ফিরে আসার পর আমাদের জীবন পুরো বিষাদময় হয়ে উঠল। শাওনের মৃত্যুর ধাক্কা আমরা কাটিয়ে উঠতে পারছিলাম না। পুলিশ বিষয়টিকে ডাকাত দলের হামলা বলে ফাইল বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই ঘটনার ঠিক 1 মাস পর, অর্থাৎ এপ্রিলের এক অমাবস্যার রাতে, আমার ফোনে রাফসানের নাম্বার থেকে একটা ভিডিও কল আসে। আমি সেই কলটা রিসিভ করতেই স্ক্রিনে যা দেখলাম তা দেখে আমার হাত থেকে ফোনটাই পড়ে গেছিল। রাফসান তার নিজের ঘরের মেঝেতে বসে আছে আর ওর পিছনে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা বিভৎস ছায়ামূর্তি। রাফসানের চোখ দুটো তখন আর স্বাভাবিক ছিল না, পুরো মনে দুটো উপরে নেওয়া হয়েছে। সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। রাফসান স্ক্রিনের দিকে তাকিয়ে একদম যান্ত্রিক গলায় বলল, ফুয়াদ, জাহেদ কেউ নিয়ে গেছে, ও এখন তোর দিকে আসছে। জমিদার বাড়ির সেই ডায়েরিটা, ওটা জাহিদ চুরি করে আনছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। জাহিদ আমাদের না জানিয়ে ওই বাড়ি থেকে একটা পুরনো চামড়ার বাঁধানো কালো জাদুর ডায়েরি নিয়ে এসেছিল, যা আমরা জানতাম না। ফোনটা কেটে যাওয়ার ঠিক 5 মিনিট পর আমি জাহিদের ভাইয়ের কাছ থেকে খবর পাই জাহিদ
তার নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে, আর ওর সারা শরীর নখ দিয়ে আছড়ে ক্ষত বিক্ষত করা। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। আমি বুঝতে পারলাম চাবিটা বা ডায়েরি যাই হোক না কেন, ওই বাড়ির কোনো জিনিস নিজের কাছে রাখলে সে অভিশপ্ত সত্তাটি দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন খুঁজে বের করবেই। আমি দ্রুত জাহিদের বাসায় গেলাম এবং ওর ড্রয়ার থেকে সেই রক্তমাখা কালো ডায়েরিটা উদ্ধার করলাম। আমার মনে হলো যদি এটা আমি আবার ওই কুমার খালের জমিদার বাড়িতে ফিরে না দেই, তবে আজ রাতেই আমার শেষ রাত। আমি একা মোটরসাইকেল নিয়ে রাতেই কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তখন রাত আনুমানিক 3টা বাজে। কুয়াশায় চারপাশ ঢাকা। গড়াই নদীর ব্রিজের ওপর যখন আমি পৌঁছালাম, হুট করেই আমার বাইকের ইঞ্জিনটা আর হেডলাইটটা বন্ধ হয়ে গেল এবং চারপাশে পুরো নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার বাইকের পেছনের সিটে ভারী কিছু বসার শব্দ হলো। আমার ঘাড়ের ওপর এসে পড়ল সেই পচা মাংসের গন্ধযুক্ত বরফ শীতল শ্বাস। আমি বাইকের আয়নায় তাকিয়ে দেখলাম সেই চোখহীন রক্তাক্ত অবয়বটি আমার ঠিক পিছনেই বসে আছে এবং তার লম্বা নখগুলো সরাসরি আমার গলার শ্বাস টানে চেপে ধরেছে। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে একটা কান ফাটানো পৈশাচিক চিৎকার দিয়ে সেই সত্তাটি বাতাসে মিলিয়ে গেল। আমার বাইকের লাইটটাও নিচ থেকে জ্বলে উঠল। আমি আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে উল্টো দিকে বাইক ছুটিয়ে ঢাকায় ফিরে আসি। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু প্রতি রাত যখন ঘড়িতে রাত 2:45 বাজে আমার ঘরের দেয়ালগুলোতে নখ দিয়ে স্ক্র্যাচ করার শব্দ হয়। আমি জানি হয়তো পারে ডায়েরিটা নদী থেকে কেউ না কেউ আবার তুলে নিয়েছে, আর সেটারই অভিশাপ আবার সচল হয়ে গেছে। সে খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে, এমনটা সবটা সময় আমার মনে হয়। যাই হোক ভাইয়া, আজকের মতো এতটুকুই। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে যায় আপনারা সেগুলো কমেন্টে অথবা আমাদের মেলে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আজকের যে ঘটনাটা আমি বলবো এটা আমার ছোটবেলার ঘটনা। এটা কোরবানি ঈদের তখন ছুটি দিয়েছে স্কুল, আমরা তখন জুনিয়র স্কুলের ছাত্র। খুবই মজার খবর পেলাম, আম্মা বলল যে ছুটিতে সবাই মিলে নানা বাড়ি যাচ্ছি। তো এই মজাটা শেয়ার করার জন্য আমাদের যত কাজিন ছিল এবং সবাই মিলে আমরা ওখানে যাব বলে মনস্থির করেছি। আম্মা তাই বলল, আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড সবাই মিলে আমরা নানা বাড়ি যাব এবং কোরবানি ঈদ আমরা ওখানেই করব। নানা বাড়িতে কোরবানি ঈদ করার মজাটা একেবারে আলাদা। ওনার বাড়ি তখন, নানার বাড়িটা ছিল গ্রামে এবং তখনও কিন্তু ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি আসেনি। একেবারে গ্রাম বলতে যা বোঝায় তাই। আমি একটু বর্ণনা দিতে চাই আমার নানা বাড়ির। নানা তখন বিজনেস করতেন। ওনার তখন গোল্ডের বিজনেস ছিল, আর স্পাইসের বিজনেস ছিল, কাপড়েরও বিজনেস ছিল। তো ওনার যেই বাড়িতে ঢোকার আগে বিশাল একটা বাগান বাড়ির মতো, এবং ঢোকার মুখে না হলে অন্তত 20-30টা সুপারি গাছ, বিভিন্ন রকমের আম গাছ, জাম গাছ, এগুলো ভর্তি ছিল। মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ, ওটা দিয়ে প্রথমে যেই বাড়িটা চোখে পড়বে নানার বাড়ির, সেটা হচ্ছে কাছারি ঘর। এবং তখনকার যে সোসাইটির যে গ্রামের যে পরিবেশ ছিল, বাইরের মেহমান তারা এই কাছারি ঘর পর্যন্ত যেতে পারত। মানে যারাই আসতো এই কাছারি ঘরের মধ্যে বসতো, ওখানে স্টুল রাখা আছে,
তারপর চেয়ার্স রাখা আছে, তারপর দুপাশে দুটো ওই বড় খাট রাখা আছে। অনেক সময় যদি গেস্টও যেত ওখানে, রাত্রেবেলা থাকতে হতো, তারা ওখানেই থাকতো। তার ওটা ক্রস করে যাওয়ার পরে আর একটা বেশ বড় উঠোন, উঠোনের এক পাশে আমার মনে আছে চাপা ফুলের গাছ, তারপর একটা টিউবওয়েলটা অনেক ডিপ টিউবওয়েল, ওটার পানি যে কি মজা ছিল খেতে, মানে বিশ্বাসই করা যায় না, অসম্ভব মজা, ঠান্ডা পানি, একেবারে এক গ্লাস পানি খেলে মনটা ভরে যেত। ওটার ওই টিউবওয়েলের সাথেই আবার আনারের গাছ ছিল, তারপর আতার গাছ ছিল, আর উঠোনের আরেক পাশে ছিল একটা বিশাল ধানের গোলা বলে এটাকে, মানে চাষিরা যখন ধান দিয়ে যেত তখন ওই মেপে মেপে ওখানে সবকিছু বড় বড় বেশ একটা ভাণ্ডের মতো ছিল, ওটা একটা গ্রামের একটা হিসাব ছিল, সেই হিসাব অনুযায়ী সেই ধানগুলো ওখানে ভরে ভরে রাখতো। এক একটা চাষিকে হয়তো বর্গা দিত, নানার অনেক জমি ছিল, ধানি জমি, তো চাষিরা এসে দিয়ে যেত, হিসাব করে ওখানে ভেতরে রেখে ওটা তালা মেরে দিত, বেশ বড় ধানের গোলা। তার ওই গোলার পেছনেই ছিল একটা গড়ের মতো, গড় মানে হচ্ছে ওখানে পানি জমে থাকতো, আর কিছু বাঁশ গাছের বেশ একটা ঝাড়। এই উঠোনের মাঝখানে ছিল একটা বড় আমড়া গাছ, আমরা মাঝে মধ্যে একেবারে পাকা টসটসে আমরা ওখান থেকে পেড়ে আমরা খেতাম, আমরা যখন নানা বাড়ি যেতাম। তারপরে ছিল মেইন বাড়িটা, এটা দোতলা, সিলিংটা ছিল, প্রথম তলা সিলিংটা ছিল কাঠের, বেশ ভারী কাঠের, এবং এই কাঠগুলোকে আমি পরে জেনেছি ওগুলো পুকুরে নাকি অনেকদিন ভিজিয়ে রাখতো, যখন একেবারে শক্ত হতো ওনারাই জানতো আসলে কখন ওই পানির থেকে এই কাঠগুলো তুলে নিয়ে আবার ওই সিলিংয়ের মধ্যে দিয়ে আরেকটা তলা ওখানে বাড়ির মধ্যে ওনারা করবেন। এটা ওনাদের তখনকারই একটা টেকনিক ছিল, ওই কাঠে কখনো পোকা লাগতো না। তার উপরে ছিল টকটকে লাল পেইন্ট করা টিনের একেবারে সুন্দর, একেবারে ছাদের মতো একটু অ্যাঙ্গেল করা, এটা কাঠমান্ডুতে অনেক বাড়ির ছাদে এটা দেখা যায়, খুবই কমন। আমি জানি না এই ডিজাইনটা ওনারা তখন কিভাবে পেয়েছিল। সেই বিশাল বাড়ি, প্রায় 12-14টা ওখানে রুম ছিল। তারপরে এক পাশে ছিল কিচেনের সাথে ছিল একটা, তখনকার দিনে টয়লেট কিন্তু কেউ গ্রামের বাড়িতে কখনো ঘরের ভেতরে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা রাখতো না, এটা অলক্ষণে মনে করতেন। এটা একটু দূরে ওনারা টয়লেটটা বানাতো। একটা কিচেন ছিল, কিচেনের পাশ দিয়ে আরো ছোটখাটো অনেক ফুলের গাছ টাছ, তারপরে একটা টয়লেট ছিল স্পেশালি মহিলাদের জন্য, আর রাতের বেলা যদি কারো কখনো প্রয়োজন হয় ওটা ইউজ করতো। আর তাছাড়া মেইন টয়লেট যেটা, সেটা হচ্ছে এর পেছনে আবার অনেকগুলো বাগান, অনেক গাছ, আর নানার একটা বিশাল একটা পুকুর ছিল, দিঘি বলা যায়। ওই পুকুরের চারিদিকে না হলে অন্তত 50টা ডাব গাছ, নারকেল গাছ ছিল, ওটারও এক পাশে ছিল বাঁশঝাড় আর বিশাল বিশাল গাছ। একটা বড় গাছের নিচে আমরা সামারে যদি কখনো যেতাম, আম একেবারে গাছের থেকে পেড়ে ওই বড় গাছের, ওটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলতাম শিশু গাছ, নাম শিশু কিন্তু বিশাল গাছ, ওটার পাশে আবার বট গাছও ছিল। আমরা ওই দিঘির পাড়ে ওই মাদুর নিয়ে যেতাম, বসে ওখানে সবাই মিলে মজা করে করে আমরা আম ছিলে ছিলে খেতাম। এই ছিল নানা বাড়ির এই মোটামুটি আমি আপনাদেরকে হয়তো একটা দৃশ্য দেখাতে পেরেছি। তো আমরা সবাই সেই অনুযায়ী যখন ঈদের ছুটি হয়ে গেল আমরা চলে গেলাম নানা বাড়িতে। সে কি মজা, কাজিনরা মিলে হইচই, যা বলে একেবারে বাড়ি মাথায় তোলার মতো অবস্থা। একবার আমরা খেতে বসতাম প্রায় 30-35 জন মিলে। তো সবাই খাবার সিস্টেমটাও ছিল গ্রামে তখন ডিফারেন্ট। ওই নিচে মাদুর অথবা পাটি বিছিয়ে দিত, মাঝখানে দস্তরখানা দিত। দস্তরখানা মানে হচ্ছে একটা ডিজাইনেবল, খুব সুন্দর করে এটা খালা মামিরা এরা বসে বসে একটা ডিজাইন করে বানাতো। এটা সেন্টারে থাকতো, ওর মধ্যে হয়তো কাঁচামরিচ, লবণ, লেবু কেটে কিংবা বোন প্লেটের মতো জিনিস ওখানের মধ্যে পানির জগটক দিয়ে ওখানে রাখতো। এভাবে বসে আমরা খেতাম। আর একটা ডিসিপ্লিন ছিল, খেতে বসলে কেউ জোরে কেউ কথা বলতো না, চুপচাপ ফিসফাস করে আমরা কথা বলতাম। কারো কিছু লাগলে পাশের জনকে বলতাম, সে আবার নিয়ে আসতো। এই যে ম্যানার্সগুলো তখন আমরা ছোটবেলায় শিখেছি অটোমেটিকলি মুরব্বীদের কাছ থেকে। আমার সত্যি অবাক লাগে যে তখনকার দিনে যে একটা ডিসিপ্লিন আমি দেখেছি, এটা এখনো পর্যন্ত আমি প্রাউড ফিল করি আসলে। তা আমরা হইচই করছিলাম, বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলছিল, নানান রকমের খেলাধুলা, ছিবুড়ি, দাঁড়িয়াবান্ধা, সব যা কিছু আছে আমরা খেলতাম। রাত্রেবেলা ক্যারাম বোর্ড খেলতাম কাচারি ঘরের মধ্যে সবাই মিলে, একেবারে 25-30 জনের ফুল গ্রুপ।
আমরা ওখানে মিলে খেলতাম। তো একদিন প্ল্যান হলো যে নানা বললো যে সবাই যখন এসছে আমরা দিঘির মধ্যে কিছু মাছ ধরবো। তো ওই মাছ যখন ধরতো ওটার একটা সিজন ছিল, নানা আসলে জানতেন যে কখন মাছগুলো ধরতে হবে। একটা পার্টিকুলার সাইজের চাইতে ছোট হলে ওই মাছকে আবার ধরে আবার ছেড়ে দিত জাল দিয়ে। তা আবার দিঘির ভিতরে অনেকগুলো গাছের ডাল কেটে কেটে ওখানে ফেলে দেওয়া হতো। নানার যারা অনেক হেল্পার ছিল ওরা ওগুলো করতো। কেন ফেলে দিত? কারণ রাতের বেলা যাতে কেউ এসে জাল দিয়ে মাছ ধরতে না পারে, কারণ এই ডালগুলোর মধ্যে জালটা বেঁধে যাবে, কেউ টানার চেষ্টা করলে জাল ছিঁড়ে ওই জাল ওখানেই পড়ে থাকবে। এই ছিল ন্যাচারালি আসলে ওনাদের বুদ্ধি খাটিয়ে এই টেকনিকগুলো। কোনো সিকিউরিটি গার্ড টার্ডের কোনো কিছুই প্রয়োজন ছিল। আর তেমন কোনো ওই গ্রামের এই ক্রাইম বলতে যা বোঝায় আসলে তেমন কিছুই ছিল না। তারপর অ্যাজ এ সেফটি কিন্তু আমার মনে আছে যে এসব করতো। তো নানা করলো কি, সমস্ত ওনার হেল্পারদেরকে বললো সকাল সকাল এসে সমস্ত কিছু, ওরা জানে আসলে কোথায় কোথায় ওরা গাছের ওই বড় বড় ডালগুলো দিয়েছে পানির মধ্যে, ওগুলো ক্লিন করার পর মামারা মিলে সবাই মিলে আমরা মাছ ধরবো এবং একেবারে তাজা মাছ আর কি আমরা ওখান থেকে ধরে নিয়ে এসে এদিকে খালা নানিরা যারা আছেন ওখানে, মামি, সবাই মিলে মশলাপাতি একেবারে সব কিছুই ন্যাচারাল, এগুলো সমস্ত রেডি করার জন্য সব ব্যস্ত হয়ে গেল। অদ্ভুত একটা মজার একটা প্রোগ্রাম, উৎসব অবস্থা। পরদিন সকালবেলা সবাই উঠে যা মতো কাজ, আমরা গেলাম পুকুরের মধ্যে। আমার ছোট মামার সাথে আমি লেগেছিলাম। মামা আমাকে একটা বড় একটা ঝাঁকির মতো দিয়েছিল, বলে যে আমি যতগুলো মাছ ধরবো তুই এখানে রাখবি। সবাই যার যার হিসাব অনুযায়ী তারা দিঘির চারিদিক থেকে মাছ ধরছে। আমিও ঝাঁকি নিয়ে বসে থাকলাম। মামা 2-4টা করে মাছ ধরছে আর আমাকে দিচ্ছে, আমি রাখছি। আমি মাছের গুলোর দিকে তাকাচ্ছি, ওগুলোর দিকে আবার ওসবের সাথে ওই ঝাঁকির মধ্যে আবার খেলাধুলাও করছি। অনেক মাছ আবার লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওগুলাকে ধরে আবার আমি ঝাঁকির মধ্যে রাখছি। আমি তাকিয়ে রয়েছি, আবার খেলাধুলা করছি মাছ নিয়ে। হঠাৎ করে আমি নাকের মধ্যে, দিঘির পাড়ে বসা গাছের নিচে নাকের মধ্যে একটা বিচ্ছিরি একটা গন্ধ পেলাম। বললাম এই গন্ধ আসছে কোত্থেকে? পাশে তাকিয়ে দেখি একটা লোক, লুঙ্গি পরা, খালি গায়ে, উস্কো খুস্কো চুল, তার কেমন এলোমেলো তার দৃষ্টিভঙ্গি, সেদিকে আমার পাশে এসে দাঁড়ানো, আমার দিকে তাকিয়ে আছে আর মাছের দিকে তাকিয়ে আছে। তো আমি তো অবাক লাগলো। আমি লোকটাকে বললাম, ভাই আপনি গোসল টোসল করেন না? যান না, পুকুরে গিয়ে গোসল করে আসেন। আমার দিকে লোকটা তাকিয়ে বললো যে দে। আমি বললাম কি দেবো? বলে দে, একটা মাছ দে। আমি ছোট ছিলাম কিন্তু আমার একটু খারাপ লাগলো, রাগও লাগলো। লোকটা আমাকে তুই তোকারি করে সম্বোধন করছে। আমি বললাম কেন আপনাকে মাছ দেবো? বলে দে বললাম, তাহলে অসুবিধা হবে। আমি বললাম আমি কিন্তু মামাকে ডাক দিচ্ছি, আরেকবার যদি এভাবে বলেন আমি মামাকে ডাক দিচ্ছি। বলে দিবি না? আচ্ছা ঠিক আছে দেখি। তখন আমি মামা বলে চিৎকার দিলাম। মামা তখন পানির ওখানের অর্ধেক উনি পানির মধ্যে ছিল, ওনার কোমর পর্যন্ত, জাল দিয়ে একটু ডিপের দিকে দিঘিতে উনি জাল থ্রো করছিল। তা আমি মামা মামা করে 2বার ডাকলাম। মামা খেয়াল করলো, বললো কি? আমি বললাম যে দেখো লোকটা, এটা বলতে আমি তাকিয়ে দেখলাম ওখানে কেউ নেই। বলে কি হয়েছে? আমি বললাম না, একটা লোক আমার থেকে এসে মাছ নিচ্ছে। বলে কই লোকটা? আমি জানি না, এদিক দিয়ে কোথায় যেন চলে গেছে। বলে আচ্ছা আচ্ছা, আরেকবার আসলে আমাকে বলিস। তো এই ছিল ঘটনা। আমরা মাছটা সবকিছু ধরে নিয়ে চলে আসলাম। আসার পর রান্না বান্না হলো, ক্ষেত থেকে ছোট ছোট আলু, তারপর একেবারে ওখানে টক পাতা বলে একটা জিনিস ওখানে গ্রো হতো ভেজিটেবলের, ওটা মাছের সাথে দিলে অসম্ভব ভালো লাগতো। তো এটা রান্না টান্না করে আমরা খেয়ে গেলাম। রাত্রেবেলা হঠাৎ করে, আমার কখনোই হয় না, আমার মনে হলো যে আমার একটু টয়লেটে যেতে হবে। তো কাউকে না পেয়ে আমার বড় মামিকে আমি ডেকে তুললাম, মামি আমি একটু টয়লেটে যাবো। মামি বললাম যে আচ্ছা ঠিক আছে। মামি দরজা খুলে দিল। হাতে ওনার হাতে হ্যারিকেন ছিল, কারণ তখন হ্যারিকেনই প্রত্যেক রুমে রুমে হ্যারিকেন থাকতো, মানে জ্বালিয়ে রাখা হতো অল্প করে। তা আমি টয়লেটের ওখানে গিয়ে, টয়লেটটা ছিল এমনভাবে যে কয়েকটা স্টেপ দিয়ে উপরে উঠে একটা টং ঘরের মতো, দরজা খুলে ঢুকতে হবে। ওখানে নিচে দিয়ে ওই এমনভাবে ডিজাইন করা সুয়ারেজগুলো, নিচে একটা ড্রামের মতো থাকে, ওদিক দিয়ে ওটা বেরিয়ে গিয়ে অন্যদিকে চলে যায়। ওখানে একটা বড় ডিপি এর মতো থাকে। আমি যখন ওই আবছা আলোতে ভিতরে গিয়ে জাস্ট বসার চেষ্টা করছি, নিচে তাকিয়ে দেখি সেই লোকটা মাছ চেয়েছিল আমার দিকে উপর দিকে হয়ে তাকিয়ে আছে। আমার তো চিৎকার, হইচই চিৎকার করে আমি বের হয়ে আসলাম। মামি বলল কি হলো কি হলো? বলে যে একটা লোক নিচে। লোক কোত্থেকে আসবে? সাথে সাথে মামির হইচইয়ের ছোটে মামা উঠে এলো, আরো কয়েকজন। কি হলো? তা আমার এই ঘটনা যখন আমি বললাম, সবাই আমাকে বলছে আচ্ছা আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিস। আর সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর আসলো। পরদিন সকালবেলা নানা ডাক্তার নিয়ে আসলো, ওষুধ দিল। কিছুটা একটু ভালো লেগেছে ওষুধ খেয়ে, কিন্তু কিছুতেই কিছু
ও জ্বর ছাড়ছিল না। পরে নানার একটা পরিচিত ছিল, ওটাকে বৌদ্ধ বলতো। বৌদ্ধ মানে হচ্ছে এরা ঝাড়ফুঁকো করে, আবার অনেক ওষুধও দেয়। সেদিন রাত্রেবেলা এসার পর ওই বৌদ্ধকে ডেকে আনলো। বৌদ্ধ আমাকে সামনে বসিয়ে আমার হাতে একটা কালো পাথর দিল, কিছু তেল ছিল, আমাকে বললো তুমি কি এখানে কিছু দেখতে পাও? আমি বললাম না তেমন কিছু। বলে ভালো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো। তা আমি তাকিয়ে দেখলাম এক্স্যাক্টলি ওই টয়লেটের ওই টং ঘরের মতো। আমি একটা ছোট্ট ঘরের মতো দেখছি। বলে আচ্ছা বুঝতে পেরেছি। তখন ওই বৌদ্ধ নানাকে বললো যে আপনার পুরো এলাকাটা বন্ধ করতে হবে। তো সেই রাতে একেবারে ওই রাতের ভিতরে বিভিন্ন দোয়া দরুদ পরে তাবিজ দিয়ে ওই বাড়ির এলাকার চারিদিকের নানার বাড়ি ওখানে বন্ধ করে রেখেছিল। পরদিন অবশ্য আমি ভালো হয়ে গেছিলাম। তো আজকের এই ঘটনাটা আমি একটু তাড়াহুড়ো করেই বললাম, কারণ এই ঘটনাটা আসলে অনেক বড়। তাও আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি আমার দ্বিতীয়বারের মতো ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি আমার নিজের জীবনের, তাই পুরো ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। সময়টি 2020 সালে। আমি আমার ফুল ফ্যামিলি সহ এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। কোনো এক কারণে গ্রামের নাম বলছি না, প্রথমে বাসাটার বর্ণনা দিই। বাসায় শুধু 5 জন মানুষ থাকে, কিন্তু বাসাটিতে 20 জন অনায়াসে থাকতে পারবে, কারণ আগে এখানে যারা ছিল তারা জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। মনে রাখা দরকার, বাসার সামনে একটা পুকুর ছিল এবং সেখানে ছিল অনেকগুলো বড় বড় তাল গাছ। তো সেখানে আমাদের 3 দিন থাকার কথা ছিল। প্রথম দিন বেশ সুন্দরভাবেই কাটিয়েছিলাম আমরা, কিন্তু ঘটনাটা আসলে শুরু হয় রাতের বেলায়। মধ্যরাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়ায় আমার এবং আমার বড় ভাইয়ের ঘুম ভেঙে যায়। গ্রামে রাতের বেলা হওয়াতে আমার চাচা এবং আমার আব্বু আমাদের সাথে গিয়েছিলেন। টয়লেটে গিয়ে আমি এবং আমার বড় ভাই খেয়াল করি যে একটি গাছের পেছন থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসছে, যেন কোনো একটা মেয়ে কাঁদছে। আমরা যখন আব্বু এবং চাচাকে জিজ্ঞেস করি, তখন তারা বলে এটা নাকি শেয়াল ডাকার শব্দ, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা আসলে অন্য কিছু, কিন্তু তারা আমাদের জানতে দিতে চাচ্ছিল না। পরে সারা রাত আমার আর ঘুম হলো না, কানে শুধু কান্নার শব্দ। তারপর দিন আমরা সবাই গ্রামে ঘোরাঘুরি করার জন্য সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসার সামনের পুকুর পাড়ে বসেছিলাম। হঠাৎ আমার চোখ তালগাছ হয়ে গেল। তালগাছের দিকে গেল। সেখানে আমি যা দেখলাম সেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দেখলাম তালগাছের মাথায় একটা কালো অবয়ব ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আমার বড় ভাইকে সব খুলে বলি। সে যখন তাকায়, সেও সেই কালো অবয়বকে দেখতে পায়। তারপর আমরা আব্বুকে এবং চাচাকে সব বলি, কিন্তু তারা উপরে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কিছু একটা দেখতে পেয়েছিল। পরের দিন আমরা চলে যাব রাত্রে। আমরা আড্ডা দেওয়ার সময় আব্বু চাচাদের বাড়ির মালিক আঙ্কেলের সাথে কথা বলতে বলতে শোনায়। আঙ্কেল ছিলেন সেখানকার মুরব্বী, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা শুনতে পাই আঙ্কেল বলল, মুক্তিযুদ্ধের সময় থেকে নাকি এখানে অনেক মানুষকে হত্যা করা হয় এবং রাত্রে নাকি সেই মানুষদেরই কান্নার শব্দ পাওয়া যায়। তাদের বাড়ি এখনকার সবচেয়ে পুরাতন এবং তাদের বাড়ির সামনে সবচেয়ে বেশি মানুষকে মেরে এই পুকুরটিতে ফেলে দেওয়া হয়েছিল। বাসায় অন্য মানুষেরা আসলে তাদের সাথেও নাকি এমন কিছু ঘটনা ঘটে। তার মধ্যে যে ঘটনাটা সবচেয়ে কমন সেটা হলো তাল গাছের পেছন থেকে মানুষের কান্নার শব্দ এবং তাল গাছের ওপরে একটা কালো অবয়ব। তিনি আরো বলেন যে তার দাদার অনেকগুলো শত্রু ছিল, তাদের মধ্যে একজন দাদার উপরে কালো জাদু করেছিল এবং তাকে একটি শয়তান জিন দিয়ে ধরিয়ে দেয় এবং সেই জিন এই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষকে ভয় দেখাতো যেন এই বাসায় কেউ না থাকতে পারে। তারপরের দিন আমরা সেখান থেকে চলে যাই। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। আঙ্কেলের মুখ থেকে শুনেছিলাম যে বাইরের মানুষ সেখানে থেকে চলে যাওয়ার পরে নাকি তাদের সাথে আর কোনো ঘটনা ঘটত না, কিন্তু বাসায় আসার পরে
আমার এবং আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর আসে এবং আব্বু আর চাচা অসুস্থ হয়ে পড়েন। তারপর আমার নানাকে আমরা সেটা জানাই। তিনি একজন হুজুর টাইপের মানুষ ছিলেন। তিনি আমাদেরকে জমজম কূপের পানি দেন, যা তিনি হজ করতে গিয়ে নিয়ে এসেছিলেন, এবং তিনি বলেন 3 দিন পর্যন্ত তা সঠিক নিয়মে পান করতে হবে। আমরা তার কথা মতো কাজ করি, তারপর আমরা সুস্থ হয়ে যাই। আমাদের সাথে আর কিছুই তেমন ঘটেনি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা প্রত্যেকটি ঘটনাই ছিল বাছাইকৃত ভয়ানক ঘটনা। এইরকম বাছাইকৃত ভয়ানক ঘটনা পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিদিন রাত 10টা বাজে এই চ্যানেলে বাছাইকৃত সব ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তো প্রিয় দর্শক, এই ভিডিওর কোন ঘটনাটি সবথেকে আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।